অ্যাডভান্স ক্লাস, এটা একটু মাথায় রাখি। দিস ইজ দ্য অ্যাডভান্স ক্লাস ফর আওয়ার 11th November। আমরা ওইটার ক্লাসটা আজকে অ্যাডভান্স নিয়ে নিচ্ছি। whoever will miss this class, if you hear the recorded version, আমি সেক্ষেত্রে এবং রেকর্ডেড ভার্সন দেখে আপনি জাস্ট আপনার গুগল ক্লাসরুমে যদি কমেন্ট করেন, ইন দ্যাট কেসেস ইউ উইল গেট দ্য অ্যাটেন্ডেন্স। এই তারাই পাবেন যাদের হচ্ছে কি এই টাইমে আরেকটা শিডিউল ক্লাস দেওয়া আছে, আমি যেটা জানি তাদের ব্যাপারে এইটা কনসিডারেবল। তো আমরা both of the section আজকে এখানে আছে। So this is our lecture 10, and in today's class we will start again the chapter 4, which is about the market forces of demand and supply, and in both of the section we have completed the demand part. Today we will focus on the topic that is supply, and after completing this আমাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে গিয়ে যে where the supply and demand will meet to each other, because demand more specifically demand curve is a negative slope curve. That means it has negative relationship with price, but supply it has positive relationship with price. মানে দুইটা কার্ভ দেখে ডিফারেন্ট হবে। তো যেখানে দুইটা কার্ভ দেখে ডিফারেন্ট, সেই কার্ভ দুটোর মধ্যে আসলে রিলেশনশিপটা আমরা কিভাবে বিল্ড আপ করব সেটা আমাদের জন্য একটা বড় কনসার্নের বিষয় থাকে। তো সেটা থেকে আমরা একটা মজার টপিক আসবো আজকে। সরি, আজকের ক্লাসটা আসলে মজার মজার মানে বলছি যে ইজি, অনেক ইজি, মানে খুব ডিফিকাল্ট কিছু না। তো আমরা সেখানে আসবো, সেখান থেকে আমরা যেটা পাবো দ্যাট ইজ ইটস কল ইকুইলিব্রিয়াম, যে ডিমান্ড এন্ড সাপ্লাই টুগেদার, এটাকে আমরা ইকুইলিব্রিয়াম বলি। ইন কেমিস্ট্রি আমরা একটা পার্ট করি যেখানে আমরা বলি হচ্ছে গিয়ে ইকুইলিব্রিয়াম পজিশন ইন কেমিক্যাল রিঅ্যাকশন, ওয়্যার দ্য ফরওয়ার্ড ফোর্স এন্ড ব্যাকওয়ার্ড ফোর্স আর ইকুয়াল। সেম থিং হ্যাপেন হিয়ার, that is here the quantity demand will just equal the quantity supply. For somehow একটা পয়েন্টে আমরা এটা ফাইন্ড আউট করব in any kind of market for goods and services. So এইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম বলে, এবং ইকুইলিব্রিয়ামই আমরা সবসময় সাধারণত রিচ করি, বিকজ in the above point of equilibrium we find out the surplus situation, and the below point in equilibrium we find a shortage situation. So a market cannot exist on these two positions like the surplus and shortage. So আমরা এই জায়গাটাতে কখনোই আসলে মার্কেটটাকে অপারেট করতে পারি না। এই কারণে আমরা যেটা হয় যে ইকুইলিব্রিয়াম মার্কেট ইজ নট ইন ইকুইলিব্রিয়াম, এটা আমি এক্সপ্লেন করব। তো দেখবো যে কোনোভাবে আসলে এখানে আমাদের পক্ষে থাকা সম্ভব না। তো তাহলে আমরা কোথায় রিচ করবো, যে বলেন যে হোয়ার দ্য কোয়ান্টিটি ডিমান্ড উইল বি ইকুয়াল কোয়ান্টিটি সাপ্লাই, এনি হাউ উই উইল রিচ দ্যাট পজিশন। ওইটা হচ্ছে আমরা লাস্টে পড়বো। এখান থেকে হচ্ছে দেন আমাদের চ্যাপ্টারটা শেষ হবে, এবং নেক্সট ক্লাসে আমরা এলাস্টিসিটি পড়বো, উইচ উইল মানে এটা আবার একটা ম্যাথমেটিক্যাল পোর্শন থাকবে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে ম্যাডাম এগুলো আজকে যা যা পড়বো এটা কি আমার কি কি কাজে লাগবে? সিম্পলি একটা কথা বলি, এখন মার্কেটে খুব প্রোডাক্টের অনেক প্রাইস। তো সেখানে আসলে আপনি যদি কনজিউমার বিহেভিয়ার, প্রোডিউসার বিহেভিয়ার নিয়ে অ্যানালাইসিস করতে চান, ইউ নিড ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দ্য মার্কেট ডিমান্ড এন্ড সাপ্লাই সাইড অফ দ্য মার্কেট। সো আমরা ওটা নিয়ে যখন ডিসকাশনে যাব বা চিন্তা করব, তখন কিন্তু আমাদের ওটা চিন্তা করতে হবে। তো ওই চিন্তা থেকেও যদি আমি চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু এই ডিমান্ড সাপ্লাইটা আমাকে হেল্প করবে। এবং for pricing purpose, like in the next chapter we will focus on the topic that is elasticity. That means price elasticity of demand and price elasticity of supply, which means from that chapter we will find out how elastic, flexible actually, more specifically how flexible your price level with the quantity demand or quantity supply. So from there you can um, make decision about the price sector. এখন এই যে প্রাইসিংটা যে আমি ডিসিশন নিচ্ছি, প্রাইসিং এর ডিসিশনটাও যখন নিচ্ছি, ইউ নিড আইডিয়াস অ্যাবাউট ডিমান্ড এন্ড সাপ্লাই। তো আমি ডিমান্ড সাপ্লাই বুঝি না, ফ্যাক্টরস আছে কিছু, যে ফ্যাক্টরস এর কারণে আমার ডিমান্ড সাপ্লাই চেঞ্জেস হচ্ছে, আমরা অলরেডি ডিমান্ডেডটা পড়েছি। এগুলো যদি না জানি, আমার পক্ষে মার্কেট অপারেশনটা বা মার্কেট নিয়ে কাজ করাটা পসিবল হবে না। এখন আরো প্রশ্ন হতে পারে, ম্যাডাম আই এম অ্যান ইঞ্জিনিয়ার, সো আমার আসলে কি দরকার পড়েছে এই মার্কেট ফোর্সেস অফ ডিমান্ড এন্ড সাপ্লাই নিয়ে আসলে পড়া? খুবই ট্রু কোশ্চেন, আপনার তো কোনো দরকার নাই। এখন কথা হচ্ছে, আপনি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করবেন, আপনি একটা ফ্রেশ গ্রাজুয়েট হবেন, আপনি কি করবেন? আপনি একটা মার্কেটে এন্ট্রি নেবেন, দিস ইজ কল লেবার মার্কেট। এখন লেবার মার্কেটে আমি এন্ট্রি নিলাম, লেবার মার্কেটে আমি কাজ করা শুরু করলাম। আমি এই একটা এমন একটা মার্কেটে কাজ করা শুরু করলাম, অথচ আমি মার্কেটটা সম্পর্কে জানিই না। মানে এই মার্কেটেও ডিমান্ড আছে, সাপ্লাই আছে, বা এই মার্কেটে আনএমপ্লয়মেন্টের প্রবলেম আছে, ফিউচারে প্রেডিকশন করার বিষয় আছে। ইভেন আপনি মানে আল্লাহ যদি চান আপনি এন্টারপ্রেনারও হয়ে যেতে পারেন, নিজের একটা ফার্ম থাকতে পারে। তো সেই ফার্মে আপনাকে বুঝতে হবে যে প্রোডাক্টটা আপনি ক্রিয়েট করছেন, এই প্রোডাক্টের মার্কেট ডিমান্ড থাকবে কিনা।
বা এই প্রোডাক্টের হচ্ছে কি আমি মার্কেটে সাপ্লাই দিতে পারবো কিনা, এরকম অনেক সিচুয়েশন কিন্তু আমরা ফেস করে থাকি। তা আমি এগুলো কিছুই ডিসিশন নিতে পারছি না, আমি কিছুই বুঝতে পারছি না, তাহলে তো সেই মার্কেট দিয়ে আমি আসলে মানে এটা তো আমার ব্যর্থতা আমি বলবো, যে আমি পড়ে আসলাম, বাট আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দিস টু থিং। সো তখন কিন্তু মানে আমি যেটাকে বলবো যে এই ধরনের ছোট ছোট বিষয়গুলো না আইডিয়া দিতে, এবং যেটা আমরা দেখছিলাম যে ইকোনমিক্স এর প্রত্যেকটা টপিক ইটস রিলেটেড উইথ আওয়ার প্রেজেন্ট লাইফ। সো এটা নিয়ে হচ্ছে গিয়ে আইডিয়া নেওয়ার জন্য কিন্তু আমাদের এই মানে এই যেটা আমি যে টপিক গুলো বলছিলাম যেগুলো নিয়ে কিন্তু আমাদের ডিসকাস করতে হয়। তো আমরা লেটস ফোকাস অন দ্য সাপ্লাই সাইড। সো বিফোর স্টার্টিং দ্য সাপ্লাই টপিক আমি একটু রিকোয়েস্ট করব একটু পেন পেপার নিয়ে বসে, এবং একই রকম আমি একটা ছবি আঁকবো আমার সাথে, আপনাদেরও রিকোয়েস্ট করবো ছবিটা এঁকে ফেলতে। ভেরি ইজি, আগের মতোই, খুব ম্যাম কঠিন। কোশ্চেন করতে পারি? হ্যাঁ, ডেফিনেটলি। আমি বলতেছি যে মানে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি কিংবা যেগুলো বড় টাইপের সেগুলোতে আচ্ছা, সিইও বাকিরা ছবি আঁকতে থাকেন, আমি ওনার কোশ্চেন শুনতে শুনতে ছবিটা এঁকে ফেলি। সিইও যেগুলো হয় সেগুলোতে বিবিএ স্টুডেন্ট গুলাই হয়, মানে ইকোনমিক্স কিংবা অ্যাকাউন্টিং। উম এরকম কোনো না স্যার, ইয়া নাই। আপনি যেটা বললেন যে সিইও হতে হলে যে ইকোনমিস্ট হতে হবে আর বিবিএ এর স্টুডেন্ট হতে হবে, আমি ইকোনমিস্টদের দেখি না মোর স্পেসিফিকলি, আমি এখন যে দেখি যেটা বিবিএ হোল্ডার। আচ্ছা, এখানে একটু কথা বলি, আমাদের চেয়ারপারসন স্যার যিনি ওয়াহিদ ভাই, মানে ভাই বললাম স্যার আমাদের মানে আমার সাথে একসাথে আমরা জয়েন করেছিলাম। তো ভাইয়া আহ, আমাদের কনফারেন্সের সময় একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে আহ, এই বিফোর জয়নিং ইন গ্রিন ইউনিভার্সিটি হি ওয়াজ ইন, দাঁড়া, QUATI, কোয়ান্টিটি বানানটা কি ঠিক লিখেছি? জি ম্যাম। কোয়ান্টিটি সাপ্লাইড আর এখানে যাবে প্রাইস। আচ্ছা, বিফোর জয়নিং ইন গ্রিন ইউনিভার্সিটি হি ওয়াজ ইন গ্রামীণ ফোন। So when he started his career on Grameen Phone back in 2004, আপনারা মেবি অনেক বাচ্চা, তখন আমি স্কুলে যেতাম, তখন ভাইয়া জব করে, তো এটাই বলতে চাচ্ছি। তো উনি বলছেন তখন ওনাদের সিইও ছিল, সে ছিল একজন ইঞ্জিনিয়ার, এবং ওনার নামটা বলেছে খুব মানে ফেমাস, মানে বাঙালি, না না সরি ফরেনার। তো বলছে ওনার ওনার মানে হেড অফ এইচআর, হেড অফ মার্কেটিং সবকিছু ইঞ্জিনিয়ারদের কাছে, তখন মার্কেটে ইঞ্জিনিয়ারিং ফোকাস ছিল, মানে গ্রামীণ ফোন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে, যেটা হচ্ছে গিয়ে ওই ফোকাসে বলে। তারপরে যিনি সিইও আসলেন সেও হচ্ছে গিয়ে এরকম সিভিল ইঞ্জিনিয়ার নাকি, মানে তখন হচ্ছে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক বেড়াচ্ছে। এরপরে যে সিইও আসলো সে হচ্ছে গিয়ে অ্যাকাউন্টিং এর হেড, মানে অ্যাকাউন্টিং মেজর করা, এরকম ব্যাকগ্রাউন্ড অ্যাকাউন্টিং। বলে যে তখন গ্রামীণ ফোনের, তো বলছে যে মার্কেটটা কখন কোন দিকে চেঞ্জ হয়ে যাবে উই ডোন্ট নো। আমার মার্কেটে এখন সাপোজ, এখন কিন্তু মার্কেটে যেমন ইঞ্জিনিয়ারদের অনেক ডিমান্ড, এই সিনারিওতে when I was student, believe me, তখন এই সিনারিওটা অপোজিট ছিল, তখন বিবিএ হোল্ডারদের খুব ডিমান্ড ছিল, বিবিএ কমপ্লিট করেই জব পেয়ে যেত ইভেন স্টুডেন্ট, এখন এমবিএ কমপ্লিট করেও জব পাওয়া যায় না। আমার ফ্রেন্ডরা দেখা যেত যে যারাই পাবলিকে চান্স ম্যাক্সিমাম দে গো ফর প্রাইভেট ইউনিভার্সিটিজ এন্ড এই যে এন্ড দ্য সাবজেক্ট ইজ বিবিএ করে করে। এবং আমি তো সেশন জ্যামে ছিলাম, আমার ফ্রেন্ড ও 2014 গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেললো, করে আমি দেখলাম যে আমি 2015 গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, ও আমার থেকেও 1.5 বছর আগে বের হয়েছে ফ্রম এ প্রাইভেট ইউনিভার্সিটি, এবং তখন সে জব করে এবং ভালো জব করে। তো মার্কেট ওরিয়েন্টেশনটা তখন ওরকম ছিল, মার্কেটের ডিমান্ড মানে মার্কেটে যে মানে ডিমান্ড ছিল, বা যে মানে প্রোডাকশন যেদিকে যাচ্ছিল, বা এটা তো অবশ্যই এটা আপনার আমার উপর ডিপেন্ড করে, আমি কি প্রোডাক্ট কনজিউম করতে চাই সেটার উপর ডিপেন্ড করে। তো তখন এই বিবিএ এমবিএ ডিমান্ড ছিল। এখন ম্যাম আর চিন্তা করুন, একটা আমি আর একটু কোশ্চেন শেষ করতে করে কথা শেষ করে নেই, নাহলে আপনার প্রশ্নের উত্তর পাবেন না। এখন দেখেন আমরা এখন কি বেশি কনজিউম করতে চাই, আমি সারাদিন সোশ্যাল মিডিয়াতে বসে থাকতে ভালোবাসি, দেখেন নিজেই গেমস খেলতে পছন্দ করেন, বা আমরা যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট আসছে, আমরা কিন্তু এখন এমন ভাবে প্রোডাক্ট তৈরি করতে চাই যেখানে হুইচ ইজ মোর ক্যাপিটাল ইন্টেন্সিভ, ক্যাপিটালটাকে বেশি ইউজ করে কাজ করতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে কিন্তু আমার কি দরকার, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, আমার তো এখন ইকোনমিক্স দরকার নাই। তো এইটার আসলে ডিপেন্ড করে, আপনি একদম বলতে পারবেন না যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো সিইও ম্যাডাম শুধু বিবিএ হোল্ডারই হবে বা এমবিএ হোল্ডার হবে, না, আপনি বলতে পারবেন না, এবং আপনার কাজ আপনাকে রেকগনিশন দিবে। আহ যেমন আমি জাস্ট এটা বলার জন্য বলছি, আমার ক্লাসে অনেক ভালো স্টুডেন্ট ছিল, আমি যদি তাদের সিজিপিএ কম্পেয়ার করি, অনেক ভালো স্টুডেন্ট ছিল, সবাইকে ভালো পজিশনে আছে। ইভেন আমি যদি আমার সিজিপিএ দিয়ে কম্পেয়ার, আমার থেকে ভালো সিজিপিএ স্টুডেন্ট আছে হু স্টিল আনএমপ্লয়েড, আমি এটাও চিন্তা করি।
ওর সাথে আমার ডিফারেন্স কি? আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহ আমার রিজিক এখানে লিখে রেখেছে, ইটস ওয়ান অফ দ্য রিজন। কিন্তু মোর স্পেসিফিকলি আমি যদি দেখি, আমি আমার একটা স্পেশাল স্কিল ডেভেলপ করেছি ফ্রম মাই স্টুডেন্ট লাইফ। সেই স্কিলটাই আমি আসলে এখানে সেল করতে পারছি। আই এম এ সেলেবল প্রোডাক্ট। আমি আমার স্কিলটা সেল করছি, হুইচ ইজ টিচিং। টিচিং এর থেকে আরো বেশি ভালোভাবে বলবো, আই হ্যাভ প্রেজেন্টেশন স্কিল। আমি যে কোনো মোমেন্টে কথা বলতে পারি। দিস ইজ ওয়ান অফ মাই মানে মেজর, যেটাকে বলা যায় যে পজিটিভ সাইড। আমাকে কেউ যদি বলে হোয়াটস ইউর পজিটিভ সাইড, এটা বলবো নিজের মধ্যে এরকম একটা কোনো স্কিল ডেভেলপ করা। আমি আপনাকে আজকে বলছি, আমি লায়লা আজকে এই যে 7th নভেম্বর আমি বলছি 2021, আপনি জব মানে জব না, আপনি লাইফে বড় কিছু হতে পারেন, নিজের আইডেন্টিটি ক্রিয়েট করতে পারেন, বাট এইটা মাথায় রাখতে হবে যে আমি অন্যদের থেকে আলাদা। আপনার মধ্যে কি এমন একটা স্পেশাল গুণ আছে যেটার কারণে আমি আপনাকে রিক্রুট করবো, বা যেটার কারণে আপনি ভালো কিছু করতে পারবেন, সেরকম একটা স্কিল ডেভেলপ করেন, আপনি ভালো করবেন। ওকে, আপনার প্রশ্ন নিতে নিতে আর ইয়াগুলো এঁকে ফেলি। আই হোপ আপনারা এতটুকু এঁকেছেন। এখন আমি কতগুলো র্যান্ডম পয়েন্ট নিচ্ছি। জি স্যার, আপনার আবার কোশ্চেনটা করেন। ম্যাম বলতেছি যে মানে একজন ইঞ্জিনিয়ার যখন কোনো কিছু ডেভেলপমেন্ট করে কোনো অ্যাপস কিংবা সফটওয়্যার, বাট সেটাকে মার্কেটিং এ মানে সাপ্লাই কিংবা প্রাইস রেট করার জন্য কি ওই অ্যাকাউন্টিং এর উপর মানে ডিপেন্ড করবে না ওই মানে যে ইঞ্জিনিয়ার সেই মানে এটার প্রাইস রেট নির্ধারণ করে দিবে? আচ্ছা, আমি কতগুলো র্যান্ডম পয়েন্ট নিচ্ছি। হ্যাঁ, আপনার প্রশ্নের আমি উত্তর দিচ্ছি হাসিব। আমি কতগুলো র্যান্ডম পয়েন্ট নিচ্ছি, ওটা নিয়ে আমি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর দিকে কতগুলো কার্ভ মানে স্ট্রেট লাইন ড্র করে নিলাম। এখান থেকে আমরা কিছু প্রাইস এবং ডিমান্ড মানে কোয়ান্টিটি সাপ্লাই বের করে নিব। যে হাসিব যে প্রশ্নটা করলেন, উনি বললেন যে উনি একটা প্রোডাক্ট লঞ্চ করলেন নতুন। এখন এটার প্রাইসিংটা কে ঠিক করবেন? আচ্ছা, আপনাকে একটা সিম্পল কথা বলি। ধরেন হাসিব একজন ইঞ্জিনিয়ার, উনি একটা ফার্মে ওনাকে জয়েন করলেন কনসালটেন্ট হিসেবে। ওনাকে বলা হলো যে কি বলা হলো যে ওনাদের ওই ফার্মটা যে রেভিনিউ হচ্ছে, এই রেভিনিউটা উইদিন 2 মান্থ ইট হ্যাভ টু বি টুয়াইস, এরকম একটা পলিসি ডেভেলপ করতে হবে। উনি কি বললেন, বাহ সোজা তো, প্রাইস লেভেল বাড়ালে প্রোডাক্টের প্রাইস 10 টাকা, 10 টাকার প্রোডাক্ট যদি আমি 20 টাকা করে দিই, তাহলে তো আমার রেভিনিউ ডাবল হয়ে যাবে, কারণ 10 টাকা থেকে তো আমার প্রফিট হচ্ছে। উনি কি করলেন, উনি প্রোডাক্টের প্রাইস 10 টাকা থেকে 20 টাকা করে দিলেন। মার্কেটের রিয়াকশন কি হলো, অপোজিট। বিকজ এখন তো আপনি অ্যাটলিস্ট জানেন যে অ্যাজ এ কনজিউমার when the price will up you will consume what? লেস। You will consume less. আপনি যখন প্রাইস বাড়বে আপনি বেশি কিনবেন না। তো হাসিদের এই ডিসিশনের কারণে কি হলো, ওই কোম্পানি মানে রেভিনিউ টুয়াইস হওয়ার থেকে উল্টা অর্ধেক হয়ে গেল, হাফ হয়ে গেল, কমে গেল। তো হাসিদের দেখেন সিম্পল একজন ইঞ্জিনিয়ার, তারপর কিন্তু তার এই আইডিয়াটা থাকতে হবে যে which price I can meet up the double revenue. এখন আমি আমাকে যদি এখানে বলা হতো যে আপনি কি করবেন, কারণ আমার এতটুকুই জ্ঞান আছে, আমার যতটুকু জ্ঞান আছে আমি সেটা দিয়ে তখন বলতাম ঠিক আছে, এমন একটা পলিসি নিতে হবে বা এমন একটা ইনসেনটিভ কনজিউমারদের দিতে হবে, দ্যাটস ওয়াই কনজিউমাররা আমার প্রোডাক্টটা বেশি কিনবে। হয়তো প্রাইসিং আমি হাত দিব না, বা প্রাইসিংটাকে আমি এমন মার্জিনালি এমন ভাবে বাড়াবো যাতে মানুষ আমার প্রোডাক্ট কিনতে পছন্দ করে। কারণ আমি কি বললাম, আমি হিসেব করে দেখলাম যে আমি যা প্রোডাক্ট প্রডিউস করছি এর 1/3 নষ্ট হয়। নষ্ট মিন্স হচ্ছে এগুলো সেল হয় না। আমি কি করলাম, আমি বললাম যে বাই টু গেট ওয়ান ফ্রি, এরকম একটা অফার দিয়ে দিলাম। প্রাইস স্লাইটলি বাড়াই দিলাম, ধরেন 10 টাকার প্রোডাক্টের প্রাইস করে দিলাম 12 টাকা, বাট আমি অফার দিলাম বাই টু গেট ওয়ান ফ্রি। এই একটা অফার দিলাম, সাথে সাথে দেখবেন আমার প্রোডাক্ট কিন্তু অনেক বেশি সেল হবে। আমি সিম্পলি একটা উদাহরণ দেই। আমি জাস্ট একটা বিস্কিট কিনে নিয়ে আসছি কিছুদিন আগে একটা সুপার শপ থেকে। ওটা ছিল হচ্ছে বাই টু গেট ওয়ান ফ্রি। আমি তো খুশি খুশি মনে, আমি জানি এখানে আমি মানে এখানে পলিসিটা কি, তারপরে আমি খুশি খুশি করে কিনে ফেললাম। যে আমার মনে হলো যে 50 টাকা প্যাকেট, তো আমি 150 টাকার জিনিস 100 টাকায় পাচ্ছি, এই রিয়াকশনে কিনলাম। পরে আমি বাসায় এসে নোটিস করলাম এই বিস্কিটটা আমি খাইই না। বাই দ্য ওয়ে, এই বিস্কিট আমি কিনতাম না, তারপরে হচ্ছে আমি এই বিস্কিটটা খাইও না, কিন্তু আমি কিনে নিয়ে আসি, কারণ কি ওই যে আমাকে একটা ইনসেনটিভ দেওয়া হচ্ছে। তো এখন পলিসি মেকার, আপনি পলিসি মেকার হিসেবে আপনার কোথায় পজিশন চলে যেতে পারে, ওটাই আমার কথা ছিল, যে আপনি ইঞ্জিনিয়ারই হয়ে যে পলিসি মেকিং এ যাবেন, না একজন ইকোনমিস্ট হয়ে যাবেন, ইউ ডোন্ট নো। তো এটার জন্য আপনাকে প্রিপেয়ার করা, আপনার কারিকুলামটা এমন ভাবে ডেভেলপ করা যাতে যে কোনো সিনারি এটা আপনি নিজেকে কোপ আপ করে নিতে পারেন। এটাই হচ্ছে বিষয়।
যেমন আমাকে এখন যদি বলে সাপোজ একটা সার্কিট ডিজাইন করতে, সার্কিটের বেসিক কিছু জিনিসপত্র আমার অবভিয়াসলি আইডিয়া আছে, একটা সময় পর্যন্ত সায়েন্সে ছিলাম, বাট আমি কি ডিজাইন করতে পারবো? ইটস মাই মেজর ড্রব্যাক। আমি তো খুব আফসোস করি এখন যে আমি কেন ইঞ্জিনিয়ারিং পড়ি নাই। আমার অ্যাটলিস্ট আমার নামের আগে ইকোনমিক্স, সরি, ইঞ্জিনিয়ার থাকতো, বা ডক্টর হই নাই কেন। আমি অবশ্য রক্ত এগুলো খুব ভয় পাই। ডক্টর হইনি কেন, মানে ইকোনমিস্ট অ্যাকচুয়ালি আই কান্ট ক্লেম আই এম অ্যান ইকোনমিস্ট, বিকজ মানে ইকোনমিস্ট হওয়া তো সোজা না। এখন আমার একটাই অপশন আছে, পিএইচডি করলে আমার নামের আগে ডক্টরেট আসবে। এই জিনিসটা করতে আমার আরো ধরেন 5 to 7 ইয়ার্স কষ্ট করতে হবে, কিন্তু এই জিনিসটা আমি ইঞ্জিনিয়ার হলে হতো না। বিএসসির পরে আমার নামের আগে ইঞ্জিনিয়ার এসে যেত। আপনাদের তো মজা যে একটা ইঞ্জিনিয়ার হয়ে টেকনিক্যাল সাইড নিয়েও আইডিয়া নিচ্ছেন, ইভেন আপনার কারিকুলামটা এমন ভাবে বিল্ড আপ করা সেখানে আপনাকে বেসিক কিছু মানে ইকোনমিক্স বলেন, মার্কেটিং বলেন, এইসব বিষয়ে আপনাকে আইডিয়া দেওয়া হচ্ছে। আচ্ছা, অনেক আদার্স কথা বলে ফেলছে, এখন আগে আমরা আমাদের সাপ্লাইয়ের দিকে ফোকাস করি। কোশ্চেন নিতে চাইলে একটা ক্লাস পুরো কোশ্চেনের উপরে নিব, এটা একটা ফ্রি ক্লাস হবে, সেখানে আপনারা শুধু আপনাদের মন মতো প্রশ্ন করবেন আর আমি প্রশ্নের উত্তর দিয়ে যাবো, ঠিক আছে? এখন আমরা ক্লাসে ব্যাক করি। তো যেটা ছিল, আমি একটা কার্ভ এঁকেছি, আপনারা হয়তো বুঝতেই পারছেন, ইটস আপওয়ার্ড স্লোপিং কার্ভ, এবং আমি এখানে আমার মতো র্যান্ডম কোয়ান্টিটি নিচ্ছি, এবং আমি সবাইকে কিন্তু বলবো এই ছবিটা আঁকতে হবে, এঁকে ফেলবেন। এর মধ্যে আই থিঙ্ক এঁকে ফেলেছেন, এটা আঁকতে হবে। সো আমি আমার মতো করে র্যান্ডম কিছু কোয়ান্টিটি নিয়ে নিলাম, আর কিভাবে র্যান্ডম কিছু প্রাইস নিলাম। আমি এখানে 20 টাকা নিলাম একটা প্রাইস, আর একটা নিলাম হচ্ছে 10 টাকা। আমি এখানে 10-20 নিচ্ছি বলে যে আপনাকে এরকম নিতে হবে তা না, আপনি আপনার মতো নিতে পারেন। আমি জাস্ট আমার মতো সুবিধার্থে একটা প্রাইসিং করছি এখানে, এতটুকুই। আচ্ছা, আজকের অ্যাটেন্ডেন্সও কাউন্ট হবে। একজন কোশ্চেন করেছেন অ্যাটেন্ডেন্স কাউন্ট করবো কিনা। ডেফিনেটলি আজকে অ্যাটেন্ডেন্স আমি কাউন্ট করব, সেটা কখন করব সেটা দেখা যাক। Attendance count করব। আচ্ছা, so I took so I draw a curve, and this is our supply curve. So from the curve you can see that is supply, it has positive relationship with price, which means when the price up, our supply also up. For example, when the price was 5 taka, we supplied 40 units of that product. But when the price increases to 5 to 10 taka, we increase our supply from 40 to 65 units of that product. Again, when the price increases from 10 to 20 taka, again price increase, price কিন্তু বেড়ে গেল, we supplied more 15 units of product. So now the supply has become 80 units of that product. So which means it shows that this supply or this supply curve, it has positive relationship with the variable of y-axis, which is price. So that's why it's called positive slope curve. So now let's think you are a producer, that firm part from the circular flow diagram, you're producing something. So for example, when you work as a producer, just চিন্তা করেন যে সাপোজ ধরেন আপনি টিউশনি করান, এখন যদি টিউশনি থেকে আপনি বেশি বেশি স্যালারি পেতে থাকেন, আপনি কি করবেন? যে নিজের যে লেজার টাইম ছিল সেটাও কি টিউশনি পিছিয়ে ইনভেস্ট করবেন না? বা ধরেন আপনাকে Obviously. আবার আপনাকে ইউনিভার্সিটি থেকে বলা হলো যে ইউনিভার্সিটি বিভিন্ন ক্লাব আছে বা বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, এগুলোতে আপনি টাইম ইনভেস্ট করেন, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি কিছু পেমেন্ট পাবেন। এখন দেখেন আপনার লেবারটা, এখানে লেবারটাই হচ্ছে সাপ্লাই, সো আপনার লেবারটা আপনি সাপ্লাই দিবেন। এখন ধরেন ওই টাইমটাতে আপনি স্টাডি করতেন, এখন আপনাকে যখন বলা হলো যে এগুলোতে ইয়া করলে আপনি কিছু পেমেন্ট পাবেন, আপনি কিন্তু দেখেন ওই স্টাডি টাইমটা থেকে আস্তে আস্তে সাপ্লাইয়ের দিকে যাওয়া শুরু করবেন। সো অ্যাজ এ সাপ্লায়ার যেটা হয় যে when the price increases, as a supplier I mention again, we love to supply more. For example, when the price of the price of oil, it's really high. So when the price of oil high, you will find out there are lots of offer going on the super shop using this oil, using the price, using those products who has higher price like oil, then salt, then sugar, then rice. আমি দেখলাম, আমি জাস্ট স্বপ্নের একটা লিফলেট আসছে পেপারের সাথে, আমি ওটা দেখলাম, ওখানে দেখলাম স্বপ্নের মিনিকেট চালের সাথে একটা অফার দিচ্ছে 65 টাকা পার কেজি। মাই গড, আমি চিন্তাই করতে পারি না চালের কেজি এত বেশি, সেটার সাথে একটা একটা স্লাইটলি একটা অফার দেওয়া। তো আমি দেখলাম এইটার প্রাইস তো অনেক হাই। এখন নর্মালি আমার যেটা হবে যে আমি তো কম কিনবো,
তো ওটার জন্য ওরা একটা ইনসেনটিভ দিচ্ছে। তো আমি আপনার বেসিসে যেটা চিন্তা করতে বলছি সেটা হচ্ছে আপনি চিন্তা করে দেখেন যে স্বপ্ন আসলে কি চিন্তা করছে, প্রাইস হাই, তার মানে ধরেন 30 টাকাতে উনার যা প্রফিট হতো 60 টাকাতে অবভিয়াসলি তার ডাবল প্রফিট হচ্ছে। তো সে কি চাবে যে আমার যত 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 বেশি প্রফিট আমি তত বেশি সেল করে ফেলি। তো এটাই হচ্ছে ব্যাপার, অ্যাজ এ সাপ্লায়ার উই লাভ টু সাপ্লাই মোর। So from there we can conclude we can make the definition. It would be like this. That means supply means just like the demand. I mean just slide to open kori. Give me some time. So just like the demand, supply it when you have the willingness. মানে একই রকম, you have to fulfill two criteria. One is when you have the willingness, and আমি এটা একটু mark করছি. When you have the willingness and ability to sell a product at different prices, then that's called supply. আমার দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করে আসতে হবে, একটা হচ্ছে উইলিংনেস এন্ড অ্যাবিলিটি টু সাপ্লাই। সো এটা আমি একটু বলি, যেমন সাপ্লাই হতে গেলে ডেফিনেটলি আপনাকে এই দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করে আসতে হবে। ফার্স্ট ওয়ান ইজ উইলিংনেস টু সাপ্লাই। উইলিংনেস মিন্স ইউর ডিজায়ার টু সাপ্লাই দ্যাট অ্যামাউন্ট অফ প্রোডাক্ট। So for example, in my class, I'm the supplier and you are the consumer. So when you have the willingness and ability to purchase the product, then you are my class. For example, আপনার যদি ইচ্ছা না থাকে, যেমন আজকে সবার ইচ্ছা নাই ক্লাস করার, সে ক্লাসে নাই, তার মানে তার ডিমান্ড নাই। আচ্ছা, একইভাবে আপনি কিন্তু পেমেন্ট করেছেন, এটা আমরা বারবারই বলেছি যে পেমেন্ট কোনো না কোনো ভাবে আমরা পেমেন্ট করে আসছি, করছি, বিধায় কিন্তু আমরা ক্লাসে আসতে পারছি। সেম থিং আমার জন্যও কিন্তু when I have the willingness, আমার কি willingness যে I have the willingness to sell the product, আমি আজকে ক্লাস নিতে ইচ্ছুক, বা গ্রিন ইউনিভার্সিটিতে আমি ক্লাস নিতে ইচ্ছুক, বা গ্রিন ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্টে আমি ক্লাস নিতে ইচ্ছুক, তখন কিন্তু এটাকে সাপ্লাই হবে। আমি যদি বলি আমি নিতে চাচ্ছি না, তাহলে তো আমি ক্লাসে আসলে যে লেকচারটা ডেলিভারি দিচ্ছি সেটা দিতে পারবো না। অ্যান্ড অ্যাবিলিটি, ডেফিনেটলি আমি যদি ক্লাস না নিতে পারতাম, না নেওয়া বলতে বুঝেছি যদি তাদের বোঝাতেই না পারতাম যে ধরেন ইকোনমিক্সটা কি, বা হতেই পারে আমার টিচিং স্কিল অতটা ভালো না, সবাই কিন্তু দেখবেন যে অ্যাজ এ টিচার সার্ভাইভ, অনেকেই জব ছেড়ে দেয় বা অনেকের জব চলেও যায় এই কারণে যে পারে না, হতেই পারে সবার মধ্যে সব স্কিল থাকবে না, তো অ্যাবিলিটি নাই, তাহলে কিন্তু সেল করতে পারবো না, মানে এটা সাপ্লাই হবে না। সো when I meet up both of this thing, that is I have the willingness to take the class and ability, and this ability goes with mental and physical both term. Like আমার এখন যদি ফিজিক্যাল কন্ডিশন ওকে না থাকতো, আমি মেন্টালি খুবই ডাউন, কিন্তু জাস্ট ফিজিক্যাল কন্ডিশন ওকে আছে বলে আমি ক্লাস নিতে পারছি, তো আমার দুটোই কিন্তু ঠিক থাকতে হবে। যখন ঠিক থাকলো তখনই কিন্তু I have the ability to sell। এটাকে আমি বলবো হচ্ছে গিয়ে সাপ্লাই। ফর এক্সাম্পল, a farmer he produces suppose 40 kg of rice in this season, and he find out the selling price of rice is very low in মানে প্রান্তিক লেভেলে যদি যাই, actually the selling price of rice is very low. So he has the ability to produce the rice, সে কিন্তু রাইসটা প্রডিউস করেছে, তার সে অ্যাবিলিটি আছে, বাট ওই যে প্রাইসটা আছে সেই প্রাইসে উনি চিন্তা করলেন এই প্রাইসে সেল করে আসলে আমার কোনো প্রফিট হবে না, তার থেকে রাইস রেখে দিই, চালের অনেক দাম, আমার বাসার লোকজন মিলে খাবো। সো হি ডাজন্ট হ্যাভ দ্য উইলিংনেস টু সেল। সো ইন দিস কেসেস দিস ইজ নট সাপ্লাই। আজকে যদি আমি এই ক্লাসটা নিতে না চাইতাম, মানে আই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু টেক দ্য ক্লাস, আমার কিন্তু অ্যাবিলিটি আছে, আমি ক্লাস নিতে যাচ্ছি, মানে আমি ক্লাস নিতে পারি, বাট আই ডাজন্ট হ্যাভ দ্য উইলিংনেস, দিস ইজ নট সাপ্লাই। ফর এক্সাম্পল এই সেমিস্টারে এমন হয়েছে আমাকে আরেকটা সেকশন অফার করা হয়েছিল সায়েন্সে, আপনাদের ডিপার্টমেন্টে না, অন্য ডিপার্টমেন্টে আমাকে অফার করা হয়েছিল, দ্যাট উড বি মাই এক্সট্রা লোড, মানে আমার তো রেগুলার ক্লাস কতগুলো নিতেই হয়, এটা একটা হিসেব আছে, ওটার বাহিরে ওই ক্লাসটা আমাকে নিতে হতো। হ্যাঁ ডেফিনেটলি আমি এটার জন্য পেমেন্টও পেতাম, বাট আমার কি হয়েছে আমি ডিরেক্টলি না করেছি, I didn't have the willingness. Why? Because আমি এটাই বলেছি যে আমার এখন যা অবস্থা, আমার বাসার যে অবস্থা, আমি এইভাবে আর একটা অতিরিক্ত লোড নিয়ে কাজ করতে পারবো না, মানে আমি ওই সময়টাই বের করতে পারবো, আমার পক্ষে সম্ভব না, তা আমি কিন্তু না করেছি। এখন ইট ডাজন্ট মিন মানে আমি দুইটা কন্ডিশন মিট আপ করতে পারি নাই, আমি দুইটা কন্ডিশন যখন মিট আপ করতে পারছি না, এটা আমার সাপ্লাই হবে না। সো জাস্ট লাইক দ্য ডিমান্ড, when as a producer, sorry my mistake, as a producer, when I will meet up these two condition, আগেরটা ছিল অ্যাজ এ কনজিউমার হিসেবে চিন্তা করাটা আমাদের জন্য সোজা, এখন নিজেকে চিন্তা করেন যে আপনি প্রডিউসার।
সো আমি অ্যাজ এ প্রোডিউসার যখন এই দুটো কন্ডিশন মিট আপ করবো, দেন ইট উইল বি কল সাপ্লাই। বুঝাতে পারছি? জি ম্যাম। আচ্ছা, তাহলে পরের স্লাইডে যাই। এই যে আমরা ছবিটা অলরেডি এঁকে ফেলেছি। তো এখন বলছে সাপ্লাই হ্যাজ পজিটিভ রিলেশনশিপ উইথ প্রাইস। আমরা এই সেম ছবিটা এঁকেছি, জাস্ট এখানে হচ্ছে আমি প্রাইস গুলো P1, P2, P3 এভাবে দিয়েছি। So we find out supply has positive relationship with price, which means when the price is really high, we love to supply more. There is a common reason behind that, and it goes with one of our principle, that is rational people think at the margin. একই রকম চিন্তা করি। একই রকম চিন্তাটা কি? At higher price, there will be higher revenue. Lower price, lower revenues. At higher price, when I can achieve higher revenue or higher profit, I will love to supply more. That's the reason. That's why at higher price we supply more, but at lower price we supply less. So এখন আপনি দোকানে যান, যে যদি বলেন মামা তেল দেন, খুব আদর করে আপনাকে অনেকগুলো তেল মানে মানে খাবার তেল যেটা বলছি ওটা দিবে। আপনি চাল কিনতে যান, 5 কেজি কিনতে যান, তাকে বলে মা খুব ভালো চাল আছে 10 কেজি দিয়ে দিই। কজ প্রাইস বেশি, আপনার প্রফিট বেশি হবে। যেমন অনিয়নের প্রাইস যখন বেশি ছিল, ওই সময় যদি দোকানে যে 1 কেজি কিনতে যেতেন, তাকে বলতো মামা 2 কেজি নিয়ে যান, অনেক সুন্দর ভালো পেঁয়াজ আছে নিয়ে যান, ভালো হবে। এটাই হয়। বাট এখন দেখেন, এখন ধরেন পেঁয়াজের দাম কম কম্পারেটিভলি, আপনি এখন যাই বলেন পেঁয়াজ দেন, আপনাকে বলবে 10 কেজি যাবেন, আপনাকে বলবে যে না থাক মামা 10 কেজি দিতে পারবো না, 5 কেজি দিব। কারণ বেশি প্রাইসে, কম প্রাইসে আমরা অত বেশি সাপ্লাই দিতে পছন্দ করি না। এই আমি রায়লাই, আমাকে যদি এখন আমি যে বললাম একটু আগে, এখন আমাকে যদি আমি এক্সট্রা লোডটা কেন নিতে চাই না, এটা রিজনটা কি? সিম্পল, আমাকে যে প্রাইস আসলে অফার করা হচ্ছে, এইটাতে আমাকে যে পরিমাণ কষ্ট করতে হয় সেটার কাছে এটা কিছুই না। বিলিভ মি, এই যে বললাম গত সেমিস্টার স্টুডেন্টদের এখন পর্যন্ত মার্কস ইনপুটের কাজ করতে হচ্ছে। তো ওই তুলনায় আরো সায়েন্স এটা আরো ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এটা আমার জন্য নন ডিপার্টমেন্ট, এখানে কাজগুলো ডেডলাইনের আগে শেষ করতে ইটস রিয়েলি ডিফিকাল্ট। তো ওই জায়গাটায় তখন মনে হয় কি যে পেমেন্ট করে একটা সেমিস্টার শেষে এটা কিছুই দাঁড়ায় না, এই জন্য কিন্তু আমি রাজি হই না। এখন যদি আমাকে বলতো সাপোজ এটা আমি ট্রাইস করে দেবো, তুমি নাও, তখন কিন্তু আমি রিথিঙ্ক করতাম যে না, একটু হলেও তো এখানে আসলে ইয়া করছে, যেটাকে বলা যায় যে আমাকে একটু হলেও সুযোগ দিচ্ছে, তা আমি একটু ইয়া করি না, আপনার হচ্ছে গিয়ে দেখি না করা যায় কিনা, তখন কিন্তু চিন্তা করতাম। তো এই জিনিসটা কিন্তু আমার সাপ্লাইয়ের ক্ষেত্রে কাজ করে, যে হায়ার প্রাইসে আমরা কিন্তু বেশি সাপ্লাই দিই। এখন আসি, তাহলে এখান থেকে আমরা ল অফ সাপ্লাই চলে যেতে পারবো। সো খাতা আমরা লিখে ফেলি ল অফ সাপ্লাই। তো কি দেখলাম এখানে? আমাদের ছবিটাই দেখি, বা আমরা যে ছবিটা এঁকেছিলাম সেখানেই দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমরা যে ছবিটা এঁকেছিলাম, আমার কি ইয়াটা শেয়ার হয়েছে? আমি যে হোয়াইট বোর্ডটা ড্র করেছিলাম। না ম্যাম। না ম্যাম, না স্লাইডটা ম্যাম। দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা এবার এসেছে? হ্যাঁ ম্যাম। জি আচ্ছা, ম্যাম। তো এই ছবিটা থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমরা হচ্ছে হায়ার প্রাইসে আমরা কিন্তু সাপ্লাই বেশি দিচ্ছি, লোয়ার প্রাইসে সাপ্লাই কম দিচ্ছি। তাহলে আমরা কিছুই জানি না, এখান থেকে একটা ল আসতে পারি না, which is if other things remaining same। এখন বলবেন কোন জিনিসগুলো ম্যাডাম কনস্ট্যান্ট হচ্ছেন, ওটার পরের টপিকে যাব। তো if other things remaining, আর কোনো কিছু নিয়ে আমি চিন্তা করছি না, in that cases when the price up, quantity supply also what? Up. And when price down, quantity supply also down। ঠিক কিনা? যে আমি অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করছি না। তাই যদি হয় তাহলে প্রাইসটা বাড়লে সাপ্লাই বাড়বে, প্রাইসটা কমলে সাপ্লাই কমবে। হ্যাঁ, আমি জানি এর মধ্যে অনেকেই ভালো আমার থেকে বুঝেন, তাদের মাথায় অনেক কিছু প্রশ্ন চলে আসছে যে ম্যাডাম অনেক সময় সাপ্লাই বেড়ে যায়, যে সময় প্রাইস বাড়ে না। ওই কারণগুলো নিয়ে আমি আসবো। কারণগুলো যাওয়ার আগে এমনি একটু চিন্তা করে দেখি যে আমাদের কিন্তু নর্মালি যেটা হয় যে প্রাইস বাড়লে আমরা সাপ্লাই বাড়াই, প্রাইস কমলে সাপ্লাই কমাই দিই। তো রিজন গুলো তাহলে আমরা একটু লিখে ফেলি। ল অফ সাপ্লাইটা তাহলে কিরকম আসবে যে if other things remaining same, if other things remaining same, if other things remaining same, এই কথাটা আরেকটা ল্যাটিন ওয়ার্ড দিয়ে বলা যায়, সেটা হচ্ছে ceteris paribus। এটা ইউজ করে, এটার নেমও, এটার মিনিং সেম থিং। if other things remaining same or if other things remaining constant, একই কথা বলতে পারি। if other things remaining same, as the price up or as the price increases, quantity supply also increases। যে কোনো একটা পার্ট লিখলেই হবে। or when the price down or when the price falls or when the price decreases, quantity supply also decreases। so just যে কোনো একটা পোর্শন হিসেবে আমরা এটা লিখে রাখি।
লিখলে ভালো মতো মনে থাকবে। ম্যাম শেষের লাইনটা আরেকবার। আচ্ছা, আবার বলি, ইফ আদার থিংস রিমেইনিং সেম, আমি পজিটিভ পার্টটা দিয়ে বলি, মানে বাড়াটা দিয়ে বলছি। ইফ আদার থিংস রিমেইনিং সেম, when the price increases, when the price increases, quantity supplied also increases. শেষ। এটুকু লিখতে পারি, অথবা এর অপোজিটে লিখতে পারি, when price falls, synonyms use করতে পারি, price down or price decreases, quantity supply also decreases or falls, যে কোনো একটা আপনি লিখে নেন। আবার যায়, if other things remaining same, the law of supply is like this, if other things remaining same, when the price increases, quantity supply also increases. আমি কিন্তু এগুলো কোনো কিছু মেমোরাইজ করি নাই, আমার স্টুডেন্ট লাইফেও করি নাই, এটা জাস্ট কনসেপ্ট থেকে বলছি, যে ওই যে ছবিটা আঁকলাম ওটা থেকে আমার মনে হলো যে প্রাইস বাড়লে ডিমান্ড সাপ্লাই বাড়ে, সেই কথাটাই জাস্ট আমি বলছি। আচ্ছা, এখন অনেকগুলো কথা ছিল যে ম্যাডাম কেন প্রাইস বাড়লে সাপ্লাই বাড়লো, প্রাইস কমলে সাপ্লাই কমলো, এ তো বুঝলাম, কিন্তু ওই যে একই রকম ঝামেলা, সেটা হচ্ছে কি কিছু জিনিসকে আমরা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি এবং যেটার জন্য আমরা দেখবো যে সাপ্লাই বাড়বে এবং কমবে, দুইটাই হতে পারে। তো সেটাতে আমরা এখন যাব। ম্যাম আমি একটু কনফিউজড হয়ে গেছি। প্রাইস বাড়লে সাপ্লাই বাড়বে, হুম, কেন? মানুষজন প্রাইস বাড়লে তো জিনিসপাতি কম কিনবে, তাহলে সাপ্লাই বাড়াবে কি জন্য? প্রাইস বাড়লে সাপ্লাই বাড়বে, এটাই বলছিলাম। কেন আমি বলছিলাম যে এই সময় একটু কনফিউজড হয়ে যায় স্টুডেন্টরা, আপনাকে প্রোডিউসার এন্ড থেকে চিন্তা করতে হবে যে আপনি একজন ম্যাম এইটা উৎপাদক। কি ম্যাম আমরা নিজেরা দিতে চাই বেশি, এইটার কথা বলতেছে এটা এখানে? এটা না, এটা না, কাস্টমারের না। অ্যাঙ্গেল না, এটা এটা না, না, কাস্টমার এটা ভিউ না। কাস্টমার, মানে আপনার উৎপাদকতা কেন বাড়াবে ম্যাম? আপনার উৎপাদক হ্যাঁ, আমি সবগুলো প্রশ্নের উত্তর দিচ্ছি। 3টা প্রশ্ন পেয়েছি আমি এখানে। প্রথম প্রশ্ন হচ্ছে প্রাইস বাড়লে সাপ্লাই কেন বাড়বে? আপনি এজ এ সাপ্লায়ার চিন্তা করছেন, মানে একজন প্রোডিউসার, আমি তৈরি করছি সেই বেসিসে বলছি প্রাইস বাড়লে সাপ্লাই বাড়বে। সেকেন্ড প্রশ্নটা এটা ছিল যে প্রাইস বাড়লে তো আমরা কম কিনি। হ্যাঁ, কনজিউমাররা প্রাইস বাড়লে কম কিনে, সেটা সম্পূর্ণ ডিমান্ড সাইডের বিষয়। আমি এখানে কিন্তু একজন কনজিউমার, মানে ভোক্তা হিসেবে নিজেকে চিন্তা করছি না এখানে। আমাকে প্রোডিউসার, আমি একটা ফার্মার, আমি একজন এন্টারপ্রেনার, আমি একজন বিজনেসম্যান, এইভাবে চিন্তা করছি। আচ্ছা, রিজনটা কি? রিজনটা বলি। রিজনটা হচ্ছে গিয়ে এট হায়ার প্রাইস ইউ ক্যান মেক হায়ার প্রফিট। যেমন বলছিলাম যে পেঁয়াজের কেজি ধরেন 30 টাকা। তো এই 30 টাকা, মানে একটা জিনিস মনে রাখবেন যে আমি একটা প্রোডাক্ট যে প্রাইসে সেল করছি, দ্য প্রোডাকশন কস্ট বিহাইন্ড ইট ইজ ইনক্লুডেড হিয়ার অ্যান্ড ইউর প্রফিট। সো 30 টাকা পার কেজি অনিয়ন মিনস ইটস প্রোডাকশন কস্ট। পেঁয়াজটা তৈরি করতে যে খরচটা আছে এইটা, প্লাস আপনার যে রেভিনিউ, মানে আপনার যে প্রফিট আপনি যেটা ক্যালকুলেশন করছেন, ওই দুটাকে অ্যাড করে এটা প্রাইস 30 টাকা হয়েছে। এখন সেম অনিয়নের প্রাইসই বেড়ে 300 টাকা হয়ে গেল, যেটা হয়েছিল। ইট ডাজন্ট মিন অনিয়নের এখানে 10 গুণ দাম বেড়েছিল। এখন ইট ডাজন্ট মিন যে অনিয়নের প্রোডাকশন কস্ট কিন্তু 10 গুণ বেড়েছে। প্রোডাকশন কস্ট যা ছিল অ্যাজ ইট ইজ তাই আছে, কারণ প্রোডাকশন তো হয়েই আছে, কিন্তু আপনার প্রফিট কত গুণ হয়ে গেল? 10 গুণ হয়ে গেল। তাহলে আপনি একজন প্রোডিউসার হিসেবে চিন্তা করেন, ওই যে আমি বলছিলাম যে আপনি বেশি বেশি স্যালারি পাচ্ছেন টিউশনি থেকে, তখন হাতে পড়াশোনা বাদ দিয়ে টিউশনি করাবেন। ওরকম যে আপনি বেশি বেশি প্রফিট করছেন অনিয়ন প্রোডাকশন থেকে, আপনি বেশি বেশি অনিয়ন সাপ্লাই দিতে চাবেন। এইটাই আমাদের কমন সেন্স, ওই যে রেশনাল পিপল থিংক অ্যাট দ্য মার্জিন, ওইভাবেও যদি চিন্তা করে, দিস ইজ দ্য কমন সিনারিয়েট। আচ্ছা, এরপরে আসি ম্যাডাম, আমি এটা কি সবসময় হয়? ডেফিনেটলি সবসময় হয়। আপনি এখন যায় দেখেন তেলের দাম অনেক বেশি না? আর কিসের দাম বেশি? চালের দাম অনেক বেশি না? বাজারে যায় দেখেন দেয়ার ইজ নো ক্রাইসিস ইন রাইস সবকিছুর মার্কেট, দামই বেশি ম্যাম। সবকিছুর দামই বেশি। ম্যাম কিন্তু সেই অনুযায়ী কিন্তু কি হওয়া দরকার ছিল? দামটা বেশি কখনই হবে যখন মার্কেটে ক্রাইসিস দেখা দিবে, জিনিসপত্র নাই, তাহলে তো দাম বাড়ার কথা। কিন্তু না, আপনি যাই দেখেন মার্কেটে সবকিছু অ্যাভেলেবেল আছে, শুধু দামটা বেড়ে গেছে। কেন? এবং এবং এই প্রাইস আমরা বেশি বেশি সাপ্লাই দিতে চাচ্ছি, এই জন্য প্রোডাক্ট আমরা বেশি পাচ্ছি। আই হোপ আমি একটু হলেও বুঝাতে পেরেছি। হ্যাঁ, বলেন। আমি সো আরেকটা ম্যাম, ছবি আছে তাহলে আমাকে, ওইটা হচ্ছে তখন গিয়ে প্রশ্ন ওরকম করুন। ধরনের কাহিনী যে আমি একটা জিনিস দাম বাড়ছে দেখে কম কিনলেও আমার মার্কেটের উপরে কোনো প্রভাব ফেলতেছে না, কারণ কাস্টমার অনেক। সো সাপ্লাইয়ের দাম বাড়াক আর কমাক, কোয়ান্টিটি বাড়াক আর কমাক, কোনো সমস্যা নেই, আমি এরকম আপনার কিছু। কোশ্চেনটা বুঝতে পারছি না, মানে কোশ্চেনের পয়েন্ট অফ ভিউটা বুঝতে পারি না, আসলে কোশ্চেনটা কি? ম্যাম, এই যে আপনার সাপ্লায়ার বাড়াচ্ছে আর কি, হুম, তার হুম, হুম, সাপ্লাই বাড়াচ্ছে, হুম, তখন এসে কাস্টমার তো ইভেনচুয়ালি কম কিনবে, একসময় হুম, না একসময় তো কম কিনবে, তাতে হুম, তার সাপ্লাই দেখা যাবে স্টোর হয়ে রয়েছে, তার হয়েছে গিয়া সেল হচ্ছে না।
তখন কি হবে? আপনি এটা তখন তো বলতে তার পারবেন না, অ্যাকশন আপনি হবে। এটা বলতে পারবেন না। ফার্স্ট অফ অল আপনি এটা বলতে পারবেন না যে আমার প্রোডাক্ট নষ্ট হচ্ছে, কারণ আমরা একটা না একটা সময় ইকুইলিব্রিয়ামে রিচ করব, ওটা আমরা আসবো, এর পরের টপিক সেটা। আপনি বলতে পারবেন না যে একটা মার্কেটে প্রোডাক্ট নষ্ট হচ্ছে। প্রোডাক্ট নষ্ট হলে আসলে ওই পরিমাণ সাপ্লাই যা হবে না, মানে ওই পরিমাণ প্রোডাকশনই হবে না। যতটুকু ডিমান্ড ঠিক ততটুকুই সাপ্লাই হবে বা ততটুকুই প্রোডাকশন হবে। হায়ার প্রাইসে ডেফিনেটলি কনজিউমাররা কম কিনে, এন্ড হায়ার প্রাইসে প্রোডিউসাররা বেশি সাপ্লাই দিতে চায়। এই দুইটা অপোজিট রিলেশনের মধ্যে আমরা একটা ব্যালেন্সিং পয়েন্টে আসি, হুইচ ইজ ইকুইলিব্রিয়াম। এটা এখন আমরা জানি না, তো ওই জন্য হয়তো ভাবছি যে আসলে কিভাবে মার্কেটে ব্যালেন্স হয়। তো ইকুইলিব্রিয়ামে আমরা রিচ করলে ওই পয়েন্টে আসলে বাই এন্ড সেল, হয়তো প্রাইস লেভেল বেড়ে যায়, অবভিয়াসলি প্রাইস লেভেল বাড়বে, প্রাইস লেভেল বাড়ে আমরা কনজাম্পশন কমাই, সাপ্লায়াররা সাপ্লাই করে, এখানে একটা বিষয় থাকে। কিন্তু এরকম না যে প্রোডাক্টটা মার্কেটে নষ্ট হয়। চাল যদি মার্কেটে নষ্টই হতো, যদি সেল নাই হতো, এই চালের ইয়া থাকতো না। সো আর আপনার প্রশ্নটা যেটা, আমি সেটা বুঝতে পারছি, এটা বাংলাদেশের বেসিসে এরকম হয় যে বাংলাদেশে আসলে যেমন ওই যে ডিমান্ড করতে যায় দেখেছি যে নাম্বার অফ বায়ার্স, কোনো অপশন আসলে কাজ করে না, বিকজ দ্য নাম্বার অফ বায়ার্স আর রিয়েলি হাই হিয়ার। সো নাম্বার অফ বায়ার্স বেশি থাকার কারণে আমি যাই সাপ্লাই করি না কেন, মানুষজন কিনে ফেলছে, যেই দামই হোক না কেন, কিছু না কিছু মানুষ থাকে দে ক্যান এফোর্ড দ্যাট। তো ওই কারণে বাংলাদেশের উপরে চিন্তা করলে আমার হবে না। ওভারঅল আপনি যদি হোল ওয়ার্ল্ডে চিন্তা করেন, যেখানে আসলে মার্কেট মেকানিজম, মানে মার্কেট মনিটরিংটা খুব প্রপারলি হচ্ছে, সেখানে আসলে এই জিনিসটা ভালো মতো কাজ করে। তো আমি তারপরেও এটার আরেকটু প্রশ্ন নিব এবং বুঝাবো, সেটা হচ্ছে আমরা এর পরের আরেকটা টপিক করব, সেখানে গিয়ে আমরা আরো ভালোভাবে দেখতে পাবো যে মানে সাপ্লাইটা বা ডিমান্ডটা, মানে এই যে হাই প্রাইসে আমরা কম ডিমান্ড করি বাট সাপ্লাইটা লো হচ্ছে, এই যে পজিশন গুলো, এই পজিশন গুলোতে আসলে আমাদের অ্যাক্টিভিটিস গুলো কেমন হয়, এগুলা নিয়ে আমরা অবশ্যই দেখবো এবং এটার অ্যান্সারও পাবো। একটু আমাকে সময় দেন, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এটা ক্লিয়ার করে বুঝাইতে পারবো। আচ্ছা, তো আমরা এখন হচ্ছে কি কি করলাম, আগের মতনই একটা এক্স এক্সিস ওয়াই এক্সিস ড্র করলাম। আমি একটু রিকোয়েস্ট করবো প্লিজ স্যাররা ছবিগুলো আঁকবেন, বিকজ আমার বলার রিজনটা হচ্ছে আমি পরীক্ষায় আসলে এই ছবি টবিগুলো দেই, এই কারণে রিকোয়েস্ট গুলো করে, আমি কোনো কিছু আননেসেসারি করতে বলি না। আচ্ছা, আমার ছবি যেহেতু একটু বেশি ডিফারেন্স দিয়ে এঁকে ফেলেছে, আমি একটু কম ডিফারেন্স আঁকি, কারণ ইয়াটা করতে পারছি না, ব্যালেন্সটা করতে পারছি না। তো আমি কি করলাম, আমি প্যারালালি কয়েকটা সাপ্লাই কার্ভ আঁকছি, সবগুলোই আমার হচ্ছে গিয়ে আপওয়ার্ড স্লোপিং, মানে পজিটিভ রিলেশনশিপ উইথ প্রাইস। এইভাবে আমি কতগুলো সাপ্লাই কার্ভ এঁকে ফেলছি। একে হচ্ছে গিয়ে আমি যেটা করলাম যে আমি একটা প্রাইস লেভেল নিব, এবং the price level will be same for these three supply curve। একই প্রাইস লেভেল, ধরেন 10 টাকা প্রাইসের এই প্রাইস লেভেলটা আমি সেম তিনটা সাপ্লাই কার্ভের জন্য দিলাম, and this price level passes these three supply curve at different point। আমি সেই পয়েন্ট গুলো ইন্ডিকেট করলাম, এবং খেয়াল করে দেখেন আমি কিন্তু সব সময় কার্ভটা থেকে পয়েন্টটা নিয়ে সেখান থেকে হচ্ছে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এর দিকে হচ্ছে আপনার ইয়াটা ড্র করি, আপনার মানে স্ট্রেট লাইন গুলো ড্র করি, এ না হলে ভুল হয়ে যাবে। মানে অর্থাৎ আপনি যদি এইভাবে আঁকা শুরু করেন, এই যে দেখেন অলরেডি আমি পাসিং পয়েন্টটা ঠিক করতে পারিনি, তারপরে এখান থেকে মিলানোটা তখন ডিফিকাল্ট হয়ে যাবে, এইভাবে আমরা আঁকতে পারবো না। আমাদের আঁকার জন্য সিস্টেমটাই সবসময় যে কার্ভ থেকে পয়েন্টটা বের করে এক্সিস এর দিকে স্ট্রেট লাইন গুলো ড্র করা, সেক্ষেত্রে আমাদের ভুলটা হয় না। তো আমরা আমাদের আগের মতনই মানে ইন্ডিকেশন গুলো ঠিক থাকবে। আমরা একটা ব্রেকে যাব, জাস্ট 5 মিনিটস এর জন্য নামাজ ব্রেকে। আমরা এই ছবিটা এঁকে নামাজ ব্রেকে যাব। আচ্ছা, তো একইভাবে আমি এক্স এক্সিস এ প্রাইস নিলাম, সরি এক্স এক্সিস এ কোয়ান্টিটি সাপ্লাই নিলাম, ওয়াই এক্সিস এ প্রাইস, and it started from origin, so this there is 0 and the constant price level is 10 টাকা, and different quantity is like 40 units। আগের মতোই, মানে এটা আমার ইচ্ছে আমি কি নিব, আমি 60 ইউনিটস নিলাম, এটাকে নিলাম ধরেন 80 ইউনিটস। and passing পয়েন্ট গুলো ইন্ডিকেট করি, সাপোজ A, then B, then C। আমি তিনটা পাসিং পয়েন্ট ইন্ডিকেট করলাম, সাপ্লাই কার্ভ গুলোর নাম দিলাম। এখানে একটু বলে দিই, S1 আমি পাশাপাশি লিখছি, S টা বড় হাতের হবে, 1 টা লোয়ার ক্যাপসে আসবে। আমার যেহেতু এখানে হোয়াইট বোর্ডে লেখা, এখানে এটা একটু পড়াটা ডিফিকাল্ট, এই জন্য আমি পাশাপাশি লিখি, বাট এটা বইয়ে যেভাবে দেওয়া আছে আমি বইটাও দেখাবো, ওইভাবে আমরা করব, লোয়ার ক্যাপস দিব। So from this figure we find out
what? There are three different supply curve, S1, S2, and S3. So at the same price level like 10 taka, this 10 taka price level passes these three supply curve at three different points like A, B, and C. But at the three different point, we find out there is three different quantity supplied. For example, for S1 supply curve, when the price level is 10 taka, the quantity supplied is 40 units. For S2, the quantity for the same price level, the quantity supplied is 60 units. And at S3, again in the same price level, that is 10 taka price, the quantity supplied is 80 units. কি দেখতে পাচ্ছি চেঞ্জেসটা? সেম প্রাইস লেভেল কিন্তু তিনটা ডিফারেন্ট সাপ্লাই, তিনটা ডিফারেন্ট সাপ্লাই কার্ভ থেকে। কেন হলো এই রিজন তো আমরা ফাইন্ড আউট করবো, তার আগে একটু বুঝে নিই যে এখানে বাড়লো কমলো কোথায়। সাপ্লাইয়ের জন্য এটা বোঝাটা সুবিধা, ডিমান্ড একটু ঘিজিমিজি লেগে যায়, সাপ্লাই লাগে না। সেটা হচ্ছে when you move to the right word, এখানে রাইট ওয়ার্ডের মুভটা ভালো বোঝা যায়। ডান সাইডে যখন যাব, রাইট ওয়ার্ডের দিকে যাচ্ছে, লাইক ফ্রম S1 to S2 or S1 to S3, আমার মনে হচ্ছে কি S9 লিখি, আমার ফোনটা S9 তো, তো S9 লিখে এরকম ইচ্ছা করছিল, সরি। তো from S1 to S3 or from S1 to S2, মানে আমি ডান সাইডে মুভ করছি, তখন আমি কি দেখতে পাচ্ছি? সেম প্রাইসে 10 টাকা প্রাইসে আমার কোয়ান্টিটি সাপ্লাইড কি বাড়ছে না? মনে হচ্ছে না যে ফ্রম 40 to 60 ইউনিটস? আচ্ছা, কেউ আজকে কথা বলছে না, আমার বুঝতে পারছি তো? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, সো দেখেন 10 টাকা প্রাইসে জি আমি ম্যাম। যখন S1 থেকে S2 তে মুভ করছি, আমার কি হচ্ছে? কোয়ান্টিটি সাপ্লাইড কি দেখা যাচ্ছে না যে 40 থেকে 60, অর্থাৎ সেম প্রাইসে সাপ্লাই বেড়ে যাচ্ছে। বা S1 থেকে যদি S3 তে যাই, এট সেম থিং, সেম প্রাইসে 40 to 80 ইউনিটস ডাবল হয়ে যাচ্ছে। আপনি বললেন এটা সম্ভব? অবশ্যই সম্ভব। যে কনফিউশন ক্রিয়েট হয়েছে না, এই কনফিউশন গুলো পাবো। তাহলে এরকম যখন ডান সাইডে মুভ করবে, ইট মিনস দেয়ার ইজ ইনক্রিজ ইন সাপ্লাই, এখানে সাপ্লাইটা ইনক্রিজ করছে। তাহলে ম্যাডাম ডিক্রিজ করবে কখন? যখন এটার অপোজিট হবে। সো সেম থিং, যদি উই মুভ টু S3 to S2 or S3 to S1, ওইটাও হতে পারে। আপনি বলতে পারেন ম্যাম S2 to S1, এরকমও তো হতে পারে। মানে when we move to the leftward, বাম সাইডে যখন যাব, কি দেখতে পাচ্ছি? at the same price opposite happens, that is quantity supply decrease from 80 units to 60 units, or 80 units to 40 units, or 60 to 40 units. So it means at the same price there is a fall in supply. So when we move to the leftward, it means there is a decrease in supply. আমি leftward এ move করলেই আমি বুঝবো এখানে সাপ্লাইটা ডিক্রিজ করেছে, ফল করেছে। আচ্ছা, এখন আমরা তো জানি, আমি একটা ভুল করিনি, মানে এখনো নামটা লিখিনি, ফিগারের নামটা আমাদের সবসময় লিখতে হয় নিচে। ম্যাম আগেরটার নাম কি ছিল? সাপ্লাই কার্ভ, আমি জাস্ট সাপ্লাই লিখে রেখেছিলাম। এটা হবে ওটা হবে সাপ্লাই, আর এটা হচ্ছে শিফট ইন সাপ্লাই। ঠিক আছে, আমরা এটাতে যাব। এটা হচ্ছে আমরা সাপ্লাই শিফটিং দেখছি, মানে সাপ্লাইটা বাড়ছে কমছে, এই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। So this is called shift in supply. ম্যাম আগের ফিগারটা শুধু সাপ্লাই ছিল? সাপ্লাই কার্ভ হবে, আমি জাস্ট সাপ্লাই লিখে রেখেছি। ওকে ম্যাম, ওকে ম্যাম। আচ্ছা, একটা প্রশ্ন আছে, আপনাদের কি আমি পার্কিন এর বইটা শেয়ার করেছি গুগল ক্লাসরুমে, মাইক্রো ইকোনমিক্স বাই পার্কিন, ওই বইটা কি শেয়ার করেছি? জি ম্যাম, যতটুকু মনে পড়ে দিয়েছেন তো। দিয়েছে না? আচ্ছা, তাহলে সমস্যা নাই। মানে আজকে একটা ছোট্ট একটা পোর্শন আবার পার্কিন এর বইয়ে যেতে পারে, কি ঝামেলা, ওইটা আবার এই বইয়ে নাই। তো শেয়ার করে রাখলে তো ভালো, আদারওয়াইজ আমার হচ্ছে গিয়ে বইটা আবার শেয়ার করতে হবে মনে করে আপনাদের সাথে, এতটুকু। আচ্ছা, ছবিটা যদি সবাই এঁকে ফেলি, আমরা হচ্ছে এখন 4টা বাজে, ঠিক 4টা 5-এ আবার ব্যাক করে, কারণ আমরা 5 মিনিটস এর একটা ব্রেকে যাচ্ছি, যেহেতু আজান দিয়ে দিয়েছে, আমরা একটু নামাজ পড়ে আসি। ঠিক আছে, আমি এই জায়গাতেই রাখলাম, জাস্ট আমি পজ করে যাচ্ছি রেকর্ডিংটা। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওকে, সবাই একটু নামাজ পড়ে আসেন, যান, করতেই হবে, এইটা ম্যান্ডেটরি আপনাদের জন্য।
আমি রেকর্ডিংটা স্টার্ট করলাম। তো এখন আমরা আসলে রিজন গুলো দেখব why our supply curve shift। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছিলাম যে সাপ্লাই কার্ভটা সামহাউ ইনক্রিজ করছে and decrease করছে, এবং the more interesting thing at the same price, অর্থাৎ এখানে কোনো প্রাইসিং এরও কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু সেম প্রাইসে হচ্ছে গিয়ে আমার সাপ্লাইটা বাড়ছে বা কমছে, এরকম একটা কারণ আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমরা এই যে আবারও এই জন্য আমি বইটা ওপেন করলাম, এই রিজন গুলো আমার বইয়ে আছে এবং আমি কিন্তু বই ধরেই আগাচ্ছি, বইয়ে যা যা পড়াচ্ছে সেটাই বলছি। যে বইয়ে সাপ্লাই বলতে কি বুঝাচ্ছে, কোয়ান্টিটি সাপ্লাই নিয়ে আমি কথা বলছি, দেন ল অফ সাপ্লাই নিয়ে কথা বলছি, দেন সাপ্লাই কার্ভ নিয়ে কথা বলছি, দেন আমরা সাপ্লাই কার্ভটা ড্র করলাম, দেন উই উইল ফাইন্ড আউট দ্য রিজন ইন শিফট ইন সাপ্লাই কার্ভ। সাপ্লাই কার্ভটা আমরা দেখতে পাবো যে এরকম বাড়বে বা কমবে। এবং সেম থিং এখানে দেখাচ্ছে যখন আমরা রাইট ওয়ার্ডে মুভ করছি, ডান সাইডে যাচ্ছি, ইট মিনস দেয়ার ইজ এ ইনক্রিজ ইন সাপ্লাই, এন্ড when we move to the left ওয়ার্ড, বাম সাইডে যখন যাচ্ছি, দেয়ার ইজ এ ডিক্রিজ ইন সাপ্লাই, সাপ্লাইটা কমে যাচ্ছে। তো এটা দেখবো। এখন রিজন গুলো আমরা এখান থেকে আসা শুরু করবো। তো আমি রিজন গুলো লিখবো, আমাদের যে হোয়াইট বোর্ডটা আমরা ক্রিয়েট করেছি ওখানে আমরা লিখবো, কিন্তু রিজন গুলো আমরা কোথায় বইয়ে পাবো সেটা কিন্তু এখানে আমার এই যে বইয়ের পেজ 76 এ, পার্ট 2 76, এটা বইয়ের পেজ। ইন পিডিএফ ফাইলে যদি আমরা যাই তাহলে এটা হচ্ছে 101 পেজ নাম্বার, ওখানে আমরা এটা পেয়ে যাবো। তো ওখান থেকে আমরা এটা দেখবো। এখন আমরা চলে যাই যে তাহলে কি কি কারণে আমার এই যে সাপ্লাই কার্ভটা যে কেমন ঘিজিমিজি একটা ছবি এঁকে ফেলেছি, আমি একটু ক্লিন করি তাহলে আমার হয়তো দেখতে ভালো লাগবে। আমি ইনক্রিজ আর ডিক্রিজ এর রিজন গুলো একটু দেখবো এখানে। তো ইনক্রিজ ডিক্রিজ এর রিজন গুলো দেখতে যে আমরা প্রথম যে রিজনটা এখানে পাচ্ছি, প্রথম যে রিজনটা আমাকে এখানে বলবে সেটা হচ্ছে কি বইয়ে যেটা বলা আছে ইনপুট প্রাইস। আর পার্কিনের বইটা আমি আজকে বলেছি যে আমি একটু ফলো করবো। পার্কিনের বইটা আবার লেখা আছে হচ্ছে গিয়ে আপনার এটাকে ওরা লিখেছে হচ্ছে কস্ট, মানে কস্ট অফ প্রোডাকশন, এভাবে হচ্ছে গিয়ে লেখা পার্কিনের বই। তো ওখানে আবার আমরা এটা দেখবো যে কস্ট অফ প্রোডাকশন কোন একটা কারণে বেড়ে যাবে, তো তখন হচ্ছে কি আমার কিন্তু সাপ্লাইটা বাড়তে পারে। আমরা ওখানে এটাই দেখবো, সরি। তো ওখানে আমরা এটাই দেখবো যে সাপ্লাইটা বাড়ার একটা রিজন হিসেবে আমরা এখানে যাব। তো এখন কথা হলো যে সাপ্লাইটা যে আমার বাড়ছে, প্রথম রিজন আমি যেটা বললাম দ্যাট ইজ ইনপুট প্রাইস। ইনপুট প্রাইস মিন্স হোয়াট? ইনপুট প্রাইস মিন্স the pricing behind the production process, more specifically the pricing of the cost of the pricing of the factors of production. So from our circular flow diagram we have learned that is to produce something we need we need three factors, we need three elements, that is land, labor, capital. So when the price of those elements, those inputs or those আপনি আরো একদম স্পেসিফিকলি যদি বলেন যে র ম্যাটেরিয়ালস এর কস্টিং যখন বাড়ছে, র ম্যাটেরিয়ালস এর, which means I need more money to produce those goods and services. So when I need more money to produce those goods and services, which means I have to spend more on the production process. When I have to spend more on the production process, আমি এটা একটু আগে বলছিলাম যে প্রাইসিংটা ডিপেন্ড করে কিসের উপরে, the cost of production plus the profit I want to make from it. So already my cost of production increases, তার মানে আমি প্রাইসিংটা কিন্তু বাড়াই দেবো, কারণ আমার তো ওটা সহ প্রফিট সহ আমাকে এটাকে সেল করতে হবে, আদারওয়াইজ তো আমার আসলে প্রোডাক্টটা তৈরি করে লাভ নাই। তো ওভাবে করতে গেলে দেখা যায় যে যখন র মেটেরিয়ালস এর দাম বেড়ে যায়, প্রোডাক্টের প্রাইসও বাড়ে। যেমন এখন দেখবেন যে যেগুলো ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট, মানে এগ্রি থেকে আমরা যেটাকে একটু ম্যানুফ্যাকচার করে একটা ফিনিশ প্রোডাক্ট পাই, দেখবেন যে ওগুলোর দাম বাড়তির দিকে। আসলে কিন্তু যদি জিজ্ঞাসা করে থাকেন প্রোডিউসারদের কাছে কেন তুমি বাড়তির দাম রাখছো, ওরা একটা কথাই বলবে যে র মেটেরিয়ালস এর তো দাম বেশি। যেমন ধরেন সাপোজ রেস্টুরেন্টে দেখবেন যে ফুড কস্ট বেড়েছে, যদি জিজ্ঞাসা ফ্রাইড রাইসের দাম কেন বাড়লো, একই কথা বলবো, ওর রাইসের দাম বেশি, অনিয়নের দাম বেশি, ভেজিটেবলস এর দাম, এই প্রাইসে প্রফিট হয় না। The simple thing, when the input price, that means the cost of production or the cost of raw materials increases, it will increase the cost of production behind that goods and services. So it will increase the price of that product. So যখন প্রোডাক্টের প্রাইস বেড়ে যাচ্ছে, এটা আমার একটা কমন সেন্স অ্যাজ এ সাপ্লায়ার, যে আমি প্রোডাক্টের প্রাইস বেড়ে গেলে না আমি একটু কমই সাপ্লাই দিব।
মানে আমার যদি তৈরি করতে বেশি খরচ লাগে, আমি এটা বোঝাচ্ছি যে আমার যদি তৈরি করতে খরচ বেশি লাগে তখন আমি সাপ্লাই কমই দিব। আপনি বলবেন কেন ম্যাডাম সাপ্লাই কম দিব? দেখেন আমার তৈরি করতে বেশি খরচ লাগছে। তো আমার কিন্তু আমার মধ্যে একটা আনসার্টেনিটি চলে আসে যে আমার প্রোডাক্টটা সেল হবে কিনা। তো তখন না একটু হলেও আমরা সাপ্লাইটা কমাই দিই। তো তখন কি হবে, দ্যাট দ্য সেম প্রাইস অর্থাৎ ৳10 দাম ৳10 আছে। কিন্তু দেখা যাচ্ছে যে আমার তৈরি করতে খরচ লাগছে বেশি বিধায় আমি কিন্তু সাপ্লাইটা কমাই দিচ্ছি। এখন এই জিনিসটা কোথায় হয়, যেমন দেখেন ইউএসএ তে দে প্রোডিউস লেস অ্যামাউন্ট অফ ক্লোদিং আইটেম লাইক রেডিমেড গার্মেন্টস। ওয়াই? বিকজ দেয়ার কস্টিং বিহাইন্ড ইট ইজ টু হাই। তাদের লেবার অনেক কস্টলি, তাদের র মেটেরিয়ালস অনেক কস্টলি। সো দেখেন ওরা কিন্তু যেই মানে যে আমি যে এটাকে কথা বলছিলাম যে এটার কিন্তু প্রোডাকশন, ওরা রেডিমেড গার্মেন্টস এ তেমন একটা প্রোডাকশনই করে না। অথচ বাংলাদেশে আসেন, বাংলাদেশে কি আমরা অল্প প্রোডাকশন করি? আমরা বেশ ভালোই প্রোডাকশন করি। কারণ কি আমাদের দেশে আবার এটার কস্টিং অনেক লো। তো দেখা যাচ্ছে যে আমাদের ইনপুট প্রাইস যেহেতু এটা অনেক লো, আমরা খুব অল্প প্রাইসে রেডিমেড গার্মেন্টস টাইপের আইটেম গুলো তৈরি করতে পারছি। তো আমার কিন্তু প্রাইসটা মানে আমার গায়ে লাগছে না, আমি এই দামে এটা তৈরি করে ফেললাম। তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য রিজন যেখানে আপনি বলতে পারবেন যে ইনপুট প্রাইসটা আমার বেড়ে গেছে বিধায় হচ্ছে সরি ইনপুট প্রাইসটা দেখেন একদম বাস্তব উদাহরণ। ইনপুট প্রাইসটা আমাদের দেশে কম বলেই কিন্তু আমরা বেশি বেশি রেডিমেড গার্মেন্টস টাইপের আইটেম তৈরি করছি, কিন্তু সেম জায়গায় আমাদের ইনপুট প্রাইস বেশি থাকার কারণে ইউএসএ কিন্তু আবার কম রেডিমেড গার্মেন্টস টাইপের আইটেমটা প্রডিউস করছে। সো দ্য ফার্স্ট রিজন ইজ ইনপুট প্রাইস। সেকেন্ড রিজন আমরা যেটা পাবো সেটা হচ্ছে টেকনোলজি। বইয়ে এটা লেখা টেকনোলজি, আমি এই জন্য টেকনোলজি লিখলাম। আমি আরো যদি স্পেসিফিকলি আমাকে বলতে বলতো আমি তাহলে এটা বলতাম যে পজিটিভ টেকনোলজি, এরকম একটা লিখি। সেকেন্ড পয়েন্ট যেটা আমরা পেলাম দ্যাট ইজ technology. So technology means here the technology behind the production process, or the positive, actually the positive technology. Positive technology means the technology which will reduce your cost of production, and negative technology means which will increase your cost of production. যেমন দুটো পজিটিভ নেগেটিভ টেকনোলজির উদাহরণ দিই। দুটো বাংলাদেশে এগ্রিতে ইউজ হয়। একটা হচ্ছে গিয়ে যেটাকে আমরা বলি সেচ কাজের জন্য আমরা যে টেকনোলজিটা ইউজ করে থাকি, উই কল ইট পজিটিভ টেকনোলজি। কারণ সেচ কাজের জন্য আমাদের যে টেকনোলজিটা ইউজ করা হচ্ছে এটার কারণে খুব অল্প খরচে আমরা জমিতে পানি দিতে পারছি। এটার কারণে প্রচুর পরিমাণে আমাদের যেটা হয়েছে যে কস্টিংটা কিন্তু ফল করেছে। মানে আমার যে কস্ট অফ প্রোডাকশন আমি কথা বলছি, এখানে দেখা যাচ্ছে যে প্রচুর হচ্ছে গিয়ে আমার মানে কস্টিংটা ফল করে গেছে। কিন্তু এট দ্য সেম টাইম যখন হচ্ছে গিয়ে আমরা আরেকটা যন্ত্র আসছিল যেটা বাংলাদেশে হচ্ছে গিয়ে অতটা ফেমাস হয়নি পরবর্তীতে এটার কস্টিং এর কারণে, সেটা হচ্ছে গিয়ে আপনার ওই যে ধান কাটার একটা যন্ত্র আসছিল। ধান কাটা যন্ত্রটা যেটা আমরা পরবর্তীতে নেগেটিভ টেকনোলজি হিসেবে আমাদের সামনে আসলো, কারণ এই যন্ত্রটায় মানে যে পরিমাণ কিনতে যতটা খরচ হচ্ছিল সেই তুলনায় হচ্ছে গিয়ে এটা তৈরি করতে মানে এইটার থেকে ততটা বেনিফিট পাওয়া যাচ্ছিল না, সেটার তুলনায় আমাদের বেশি খরচ হয়ে যাচ্ছিল। এই কারণে আমাদের যেটা হলো যে আমরা কিন্তু একই জিনিস দেখেন একই জায়গায় ইউজ করছি, কিন্তু একটাকে আমরা পজিটিভ টেকনোলজি বলছি আর একটাকে হচ্ছে গিয়ে আমরা নেগেটিভ টেকনোলজি বলে থাকছি। তো এখানে কিন্তু মানে আমি এটাই বলতে চাই যে সেম প্রোডাক্ট, একটা প্রোডাক্ট পজিটিভলি নেওয়া হচ্ছে আর একটা হচ্ছে গিয়ে নেগেটিভলি নেওয়া হচ্ছে, এইভাবে আমরা চলে যাচ্ছি। দেন হচ্ছে তার আর হচ্ছে গিয়ে ওই সেম প্রোডাক্টটাই যখন হচ্ছে আমরা ইয়াতে গেলাম আপনার হচ্ছে গিয়ে সেম মানে এগ্রি প্রোডাকশনে গেলাম, সেম আর একটা টেকনোলজির কথা বললাম যেটা দিয়ে আমার হচ্ছে গিয়ে সেচ বা আদার যে কাজগুলো করছিলাম সেখানে আমরা আবার দেখতে পেলাম যে ওটাকে আমরা হচ্ছে গিয়ে পজিটিভ টেকনোলজি বলে থাকছি। এরপরে যে রিজনটা আমরা পাবো, তো টেকনোলজিক্যাল যেটা হবে যে টেকনোলজির কারণে যদি আমার কস্টিং কমে তখন আমরা সাপ্লাই বাড়াই দিব, কারণ আমার কস্টিং কমছে তাহলে প্রোডাক্টটা তৈরি করতে কম খরচ হবে, তখন আমরা আসলে বেশি সাপ্লাই দিতে যাবো। সো এট দ্য সেম প্রাইস সাপ্লাই উইল ইনক্রিজ। আর যদি কোনো কারণে কস্টিংটা হচ্ছে গিয়ে বেড়ে যায়, টেকনোলজিটা এমন হয় যে কস্টিংটা আমার ভালো, নেগেটিভ টেকনোলজি আসলো, সেই ক্ষেত্রে আমরা দেখা যাবে যে আমরা কিন্তু সাপ্লাইটা কমাবো। তারপরে থার্ড রিজন যেটা আমরা পাচ্ছি, আচ্ছা এখন প্রশ্ন হতে পারে ম্যাডাম এগ্রিতে বাংলাদেশে আসলে কোনটা ইউজ হয়? বাংলাদেশে আসলে দেখবেন যে আমাদের দেশের
এগ্রিটা বেশ ডেভেলপ বা বলা যেতে পারে যে বেশ সাপ্লাই হয়। এটা রিজন হচ্ছে গিয়ে এই যে এখন থার্ড যেটা বলবো সেটা, এবং টেকনোলজি যেগুলো আমরা ওগুলোই অ্যাডাপ্ট করেছি যেটাতে আমাদের কস্টিংটা কমছে, এটাও আর একটা রিজন। আচ্ছা, থার্ড রিজন যেটা বলছে ওয়েদার কন্ডিশন। আচ্ছা, ওয়েদার কন্ডিশনটা কি বলছে? এখন যেমন এই যে চালের দাম বাড়ার পিছনে একটা রিজন বলছে, সেটা হচ্ছে গিয়ে কি একটা কমন রিজন বলছে, বলেন তো দেখি। প্রান্তিক কোনো চাষির সাথে কথা বললে, প্রান্তিক চাষি না, যারা ওই যে মধ্যস্বত্বভোগী, তাদের সাথে কথা বলে কি রিজন বলে, কি কারণে চালের দাম বেড়েছে? বলে ম্যাম সারের দাম বাড়ছে, তারপর ম্যাম তারপরে ম্যাম বন্যা এই যে হয়েছিল, এই বৃষ্টির কারণে সেচ কাজ দিতে গেলে ম্যাম হ্যাঁ এখন বলবে বৃষ্টি তো হয়েছে, ডিজেলের কারণে দাম ধান বাড়ছে, পড়ে গেছে, এই কারণে ধান ধান বৃষ্টির পড়ে গেছে। কারণে ভূমিটা কম। ধানের বীজতলা নষ্ট হয়ে গেছে, বন্যার কারণে ধান ভেসে গেছে, এই জন্য দাম বেড়ে গেছে, জি এগুলো বলে ম্যাম, না? জি তো ম্যাম। বিষয়টা হচ্ছে এখানে দেখেন, আমরা যে ধান লাগাইনি তা না, ধানের চারা গাছ তৈরি করি নাই তাও না, কিন্তু সাডেনলি আমাদের দেশে যেটা হয় যে আমাদের এরকম সাডেন যে ফ্লাড যেটা, এটা খুব বেশি হয়, স্পেশালি যেই জোনটাতে আমাদের মানে রাইসটা প্রডিউস হয়, নর্থ বেঙ্গলের যে জোনটাতে, ওটা হচ্ছে সাডেন একটা ফ্লাডের জন্য একটা খুব ওইরকম প্রবণ এলাকা আমরা বলি। তো ম্যাম ওই প্রান্তিক থেকে তো কমই হয়, মানে যখন দাম বাড়ে যখন হচ্ছে মিডলে চলে আসে, ওই তো যখন মধ্যস্বত্বভোগীদের ধান কথাই থেকে বলছি। চাল হয়ে দেখা যায়। যাবে যে বড় বড় যারা ডিলার, তাদের সাথে কথা বললেই ওরা বলতেছে যে ধানের তো ওই যে মানে বন্যার কারণে ধানই তো নাই, ধানই হয় নাই, বৃষ্টির কারণে ধান বীজতলা সব নষ্ট হয়ে গেছে, সো আমরা প্রোডাকশনে এই জন্য চালের দাম বাড়াই দিচ্ছে। এটাই হচ্ছে কথা বলতে, আমি এটাই বলতে চাইছিলাম যে ওয়েদারের উপরে কি আমার আপনার হাত আছে? ওয়েদার কন্ডিশনের উপরে কি না আমার ম্যাম। আপনার হাত আছে? দেখেন, ওয়েদারের উপরে আমরা কিছু করতে পারবো না। তো ওয়েদার যখন ভালো, তখন দেখেন সাপ্লাইটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। যেমন বাংলাদেশে যেটা হয়, আমরা কিন্তু এই যে বলছিলাম যে এগ্রিতে আমরা খুব ডেভেলপ, এবং বলার সাথে সাথে আমার কাছে মনে হলো এগ্রিতে ডেভেলপ হওয়ার পিছনে রিজনটা কি? রিজনটা হচ্ছে আমাদের ওয়েদার কন্ডিশন, বিকজ আমাদের ওয়েদারটা এত মানে এগ্রি ফ্রেন্ডলি যে আমরা খুব অল্প পরিশ্রমে খুব ভালো প্রোডাকশন করতে পারি। আমি আমার মানে আমার হচ্ছে খুব পছন্দ গ্রিন ইকোনমি। তো আমি চেষ্টা করি সবসময় সাধারণত গ্রিন টাইপের কিছু করতে। আমার বারান্দায় আমি জাস্ট ছোট্ট একটা টবের মধ্যে, মনে হয় শেয়ার করেছিলাম তাদের সাথে, আমি মাটি কিনে নিয়ে এসে ওটাকে আহ সেলফ মানে যেটাকে বলা যায় ন্যাচারাল ফার্টিলাইজিং, সেটা করা শুরু করলাম। যে জাস্ট মাটিটার মধ্যে প্রতিদিন গ্রিন যে পিলস গুলো থাকে ভেজিটেবল, যেগুলা ওয়েস্টেজ ক্রিয়েট হয়, ওগুলো আমি দিয়ে রাখতাম মাটির মধ্যে, ওটা দিয়ে ন্যাচারাল ফার্টিলাইজার ক্রিয়েট হবে। তারপরে আমি ওখানে ভেবেছি যে দু একটা গাছ লাগাবো। ও মা, আমার কিছুই করতে হয় নাই। ওই গ্রিন মানে বাসার যে ওয়েস্টেজ, ওগুলো ওই যে বললাম যে তরকারির যে যে অংশগুলো, তরি তরকারি যেগুলো আমরা ফেলে দেই, ওগুলো আমি দিয়ে ফার্টিলাইজিং করতে করতে ২-১ সপ্তাহের মধ্যেই আমি দেখি ওটা থেকে বিভিন্ন গাছ বের হয়ে গেছে ওই মাটিতেই। তো আমি তো অত গাছ চিনি না, এর মধ্যে দেখলাম একটা চিনতে পারলাম, পুঁই শাক হয়েছে, টমেটো গাছ হয়েছে, বেগুন গাছ হয়েছে, আবার আরেকটা গাছ হয়েছে যেটা আমি পছন্দ করি না, এটা মনে হয় মোস্ট প্রবাবলি করলা, আমি করলা খাই না। এখন বুঝার চেষ্টা করছে এটা কি গাছ, তাহলে ওটা ছিঁড়ে ফালাই দিব। তো কথা হচ্ছে কি, দেখেন কিছুই কিন্তু করি নাই এখানে। এই যে এগুলোর জন্য তো আমাকে ইনভেস্ট করতে হতো, মানে মানে কিছুটা হলো খরচ করতে, কিছু কিন্তু করি না, অটোমেটিক্যালি হচ্ছে। বাংলাদেশের মাটিটা হচ্ছে এতটাই উর্বর, এইভাবেই হয়। তো এটা কি, এটা মানে এটা পজিটিভ সাইড, ওয়েদার কন্ডিশনের জন্য আমার খুব বেশি সাপ্লাই হচ্ছে। তো ওয়েদার কন্ডিশনের জন্য কিন্তু দেখা যায় যে সাপ্লাইটা না চাইলেও অটোমেটিক্যালি বেড়ে যায়। আবার ওয়েদার কন্ডিশনের কারণে দেখা যাবে যে আপনি না চাইতেও অনেক সময় সাপ্লাইটা ফল করবে। যেমন আমি এখনকার কথা বলছি যে এই বছর আমাদের খুব আসলেই ফ্লাডটা খুব মানে মানে এমন একটা টাইমে হয়েছে যে যে সময় ধানের বীজতলাটা বাঁচানো যায়নি। খুব বৃষ্টি হলো কিছুদিন আগে, যে মানে কন্টিনিউয়াসলি আমাদের রেইনি সিজনে। তো ওইটার কারণে দেখা গিয়েছে যে এমন সময় বৃষ্টিটা হয়েছে বা এমন সময় ফ্লাড গুলো দেখা দিয়েছে যে ওই সময় আমাদের বেশ বড় ধরনের একটা বীজতলা নষ্ট হয়ে গেছে। আবার নতুন করে লাগাতে গিয়ে এই যে আমি তখনই গত সেমিস্টারে ক্লাস নিয়েছিলাম ওই যে 191 এর সাথে, ওদেরকে আমি বলছিলাম যে দেখেন নেক্সট ৩ মাসের মধ্যে চালের দাম বেড়ে যাবে। ওই যে এটার পর যে ফরকাস্টিং করা যাচ্ছিল, এটার পরে রিজন এটা। তো আমি বলছিলাম যে কিভাবে আমি ফরকাস্ট করলাম, কিছুই না, সিম্পল ক্যালকুলেশন করলাম যে এই কারণে ওয়েদার কন্ডিশন নষ্ট হয়ে যায়, ওয়েদার কন্ডিশনের কারণে প্রোডাকশন নষ্ট হচ্ছে, সো দামটা বাড়বে দেখেন। তো সেটা এখন হচ্ছে। তো এটার জন্য খুব বড় ইকোনমিস্ট হতে হয় না, এটা খুব সিম্পল। আমি এখান থেকে বললাম যে ওয়েদার কন্ডিশন ওয়াজ ব্যাড,
যদি ওয়েদার কন্ডিশন ব্যাড হয় অটোমেটিক্যালি সাপ্লাই উইল ফল এন্ড ইফ দ্য ওয়েদার কন্ডিশন ইজ পজিটিভ সাপ্লাই উইল ইনক্রিজ। ফর এক্সাম্পল সৌদি আরাবিয়াতে আপনি যাই করেন ধান চাষ করতে পারবেন, যতই খরচ করেন, ওদের তো টাকা পয়সা অনেক আছে। বালুতে ধান চাষ। ওইটাই তো বলছি, মানে ওয়েদার কন্ডিশনই এমন, পসিবল না। আচ্ছা হাসলেন, ইউএসএ তে পসিবল, চিন্তা করেন তো, ওদের তো অনেক ল্যান্ড পড়ে আছে। না ম্যাম, অনুর্বর। হ্যাঁ, তো দ্যাটস দ্য রিজন ওয়েদার আপনাকে অনেক সময় সাপ্লাই, মানে ওয়েদার অনেক সময় আপনাকে বলে দিবে যে এখানে সাপ্লাইটা বাড়বে না কমবে। আচ্ছা ফোর্থ যে পয়েন্ট, যেটা এক্সপেকটেশন। I hope the spelling is okay. Okay, so expectation, and more specifically here the expectation means expectation for the future price. ভবিষ্যতে দাম কতটুকু হবে। সাপ্লায়ার হিসেবে আমি কি চিন্তা করব, ভবিষ্যতে দাম বাড়লে আমি সাপ্লাই এখন কমাই দিব, যে ভবিষ্যতে দাম বাড়বে তখন বেশি সাপ্লাই দিব। একইভাবে যখন ভবিষ্যতে আমি বুঝবো যে দাম কমে যাবে তখন আমি প্রেজেন্টে সাপ্লাইটা বাড়াই দিব, কারণ ভবিষ্যতে দাম কমবে আমার রেভিনিউ কমে যাবে। তো ওই ক্লাসে আমি এটাই বলছিলাম যে এখন বাজারে যায় দেখেন চালের সাপ্লাই খুব কম, চাল দেখা যাবে কি সাপ্লাইয়াররা দিতে চাবে না, বেশি চাল কিনতেছেন দিবে না, বলতেছিল হ্যাঁ ম্যাডাম কেন চাল পাওয়া যাচ্ছে না, কারণটা কি? মানে কারণ আমি তখন বলছিলাম যে কারণটা হচ্ছে গিয়ে যে 3 মাস পরে চালের দাম বেশ ভালো মতো বাড়বে, এটা প্রেডিকশন করাই যাচ্ছে কারণ ওয়েদার কন্ডিশন খারাপ। তো ওইটার জন্য চালগুলো স্টোর করে রাখছে যে যখন দাম বেড়ে যাবে তখন আমরা চালটা সেল, কারণ চাল তো নষ্ট হয় না, এবং প্রেডিকশন ওয়াজ ওকে। তো এইটাই হচ্ছে বিষয় যে অ্যাজ এ প্রোডিউসার আমার থিঙ্কিং থাকবে এরকম যে যখন প্রাইসটা বেড়ে যাবে আমি যদি প্রেডিক্ট করতে পারি ইন ফিউচার দ্য প্রাইস উইল ইনক্রিজ। আমি আবারও বলছি ইন ফিউচার, নট অ্যাট প্রেজেন্ট। In future, the price will increase. In that cases, at present time, we will supply less. ভবিষ্যতে দাম বাড়বে বিধায় আমি বর্তমানে সাপ্লাই কম দিব। আবার বলছি ভবিষ্যতে দাম বাড়বে, ভবিষ্যতে প্রফিট করব, আমি বুঝতেই পারছি, তখন আমি সাপ্লাইটা এখন বর্তমানে কম। সো সেম প্রাইসে আমার দেখা যাবে সাপ্লাই ফল করতে থাকবে যাই হোক না কেন আমার ডিমান্ডের সাইড থেকে। ঠিক একইভাবে ভবিষ্যতে যদি দাম কমার সম্ভাবনা থাকে এটা আমি বুঝতে পারি অ্যাজ এ সাপ্লায়ার আই উইল সাপ্লাই মোর অন দ্য প্রেজেন্ট টাইম। যেমন এখন আমি বলছি চালের দাম আবার কমে যাবে, কমার রিজন অনেকগুলো আছে। এখন বীজতলা তৈরি করা হচ্ছে, 1-1.5 মাসের মধ্যে নতুন ফসল আসবে, তো অবভিয়াসলি তখন দাম কমবে। এই যে ইরি আমন বোরো, ইরিটার মনে হয় আমন বোরো, ইরিটা হচ্ছে গিয়ে শীত উইন্টারের শেষের দিকে হয়, তো ইরির যখন ফলনটা আসা শুরু করবে তখন হচ্ছে গিয়ে চালের দাম ডেফিনেটলি কমবে। ইন্ডিয়া থেকে চাল নিয়ে আসে বা ভিয়েতনাম থেকে চাল সরকার আমদানি করছে, ওটা করলে চালের দাম কমবে। তো এইখানে কিন্তু আপনার হচ্ছে গিয়ে যারা সাপ্লায়ার তারা জানে যে আমার ফিউচারের দাম কমে যাবে, এখন যা দাম আছে এত দাম থাকবে না, এখন তো অনেক দাম। ওরা কিন্তু যেটা করবে এখন বেশি বেশি সাপ্লাই দেওয়ার জন্য, এবং এইটাই আমি বলছিলাম যে বাজারে দেখেন সাপ্লাই কিন্তু অনেক হাই, দাম চালের দাম বেড়েছে ডাজন্ট মিন বাজারে সাপ্লাই কমে গেছে, এরকম কিন্তু হচ্ছে না। আচ্ছা লাস্ট যে পয়েন্টটা, যেটা অলরেডি একজন আমাকে ক্লাসে বলে ফেলেছেন আজকে, ওনার কথার মধ্যে এটা চলে আসছিল, যেই কারণে বাংলাদেশ এগুলো কোনো কিছুই কাজ করবে না, সেটা কি বলেন তো? নাম্বার অফ সাপ্লায়ার ইন মার্কেট। দেখা যাচ্ছে বাংলাদেশের মার্কেটে সাপ্লায়ার এতই কম, অ্যাকচুয়ালি উল্টা এতই বেশি যে এগুলা কোনো কিছুতে কন্ট্রোল করতে পারবেন না। 18 কোটি মানুষের মধ্যে 9 কোটি হচ্ছে সাপ্লায়ার, ধরেন অর্ধেক ধরলাম, কোনো না কোনো ভাবে সাপ্লাইয়ের সাথে জড়িত। তো চিন্তা 9 কোটি করেন। ডাক্তার। বলেন 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 স্যার। ম্যাম সবকিছুই তো বেশি বেশি, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবই সবই বেশি, আছে। সবই বেশি। ধরেন আমার সিম্পল ইয়াতে বলি, আমার ক্লাসে যদি 20টা স্টুডেন্ট থাকে তাদেরকে কন্ট্রোল করতে অনলাইন অফলাইন বোথ, অনলাইনে বরঞ্চ আরো ডিফিকাল্ট, কারণ অনলাইনে কনসেন্ট্রেশন আপনাকে ধরায়, আমার বুঝতে হবে যে আপনি তো বাসায় আছেন, আপনাকে ওই কন্ডিশনে আপনার কনসেন্ট্রেশন আমাকে ড্র করতে হবে। বিলিভ মি আমার একটা সেকশন আছে, এটা হচ্ছে আমার জন্য রেকর্ড, আমার এত ছোট সাইজের সেকশন থাকে না, ওখানে 25 স্টুডেন্টস আছে, আমার মোর অ্যান্ড লেস ক্লাসে 40 স্টুডেন্ট থাকে, ওটাই একমাত্র এই সেমিস্টার আমার ছোট ক্লাস। তো ওই সেকশনে মানে ওদের একটা আসলে রুটিনে ক্ল্যাশ হওয়ার কারণে ওরা আমার কোর্সটা নিতে পারে না, এটাই হচ্ছে বিষয়। বিবিএ তে এটা হয়েছে, আর সায়েন্সে সবগুলোতে অনেক অনেক স্টুডেন্ট। তো যেটা বলতে চাচ্ছিলাম, ওই ক্লাসটা নিতে আমি যতটা রিল্যাক্স ফিল করি, রিল্যাক্স বলতে এটা বোঝাচ্ছি যে আমি ক্লাসটা নিতেই ভালো লাগে,
কারণ 20 জন 25 জন তো সবাইকে চিনি, সবার নাম ধরে রাখি, সবাইকে মানে সবাইকে টাস্ক দিই। ক্লাসটাই আমার কাছে মনে হয় যে ক্লাসটা খুব প্রপার ওয়েতে কনসেন্ট্রেশন ধরে রাখতে পারছে স্টুডেন্টদের। কিন্তু যখনই সাপোজ ধরেন আপনাদের ক্লাসটা নিতে আসছি, একটা সেকশনে 50 জন স্টুডেন্ট, মানে ফেস টু ফেস ক্লাসের কথা চিন্তা করেন, সম্ভবই না তাদের অ্যাটেনশন আসলে আমার ধরে রাখা। তো সেই জায়গায় আমি তো এই প্রবলেমটা অনলাইনে আরো বেশি ফেস করব। তো আমার মানে আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে অল্প স্টুডেন্ট থাকলে তাদেরকে কন্ট্রোল করা সুবিধা, বেশি স্টুডেন্ট থাকলে কন্ট্রোল করা ডিফিকাল্ট। তো ঠিক একইভাবে যখন মার্কেটে একজন সাপ্লায়ার থাকবে, 10 জন সাপ্লায়ার থাকবে, 100 জন সাপ্লায়ার থাকবে, তাদেরকে কন্ট্রোল করা ইজি। বাট এই সংখ্যাটা যখন 1 লাখ, 10 লাখ, 1 কোটি, 2 কোটি, আরো বেশি বাংলাদেশের জন্য ধরেন 5 কোটিতে চলে যাবে, 5 কোটি সাপ্লায়ারকে কন্ট্রোল করা পসিবল? কয়টা সিন্ডিকেট আপনি ভাঙবেন? এইটাই আসলে আমাদের গভর্নমেন্ট খুব একটা, গভর্নমেন্টের জন্য এটা খুব ডিফিকাল্ট একটা পজিশন। গভর্নমেন্ট চাইলেও অনেক জায়গায় একদমই সিরিয়াসলি আনেবল হয়ে যায়। আমি অনেক জায়গায় গভর্নমেন্টের দোষ দেখি না। কি করবে? আর বাংলাদেশের মানুষ তো ভালো না। আরো কথা, বাংলাদেশের মানুষ সাংঘাতিক খারাপ। সো কি করবে গভর্নমেন্ট বলেন? ম্যাম আন্টি কেমন আছে এখন? আচ্ছা, এই বিষয়ে পরে কথা বলবো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? বলবো, এই বিষয়ে কথা বলবো। ভালো নাই। আচ্ছা, তো কি করবে গভর্নমেন্ট? সো নাম্বার অফ সাপ্লায়ার যখন অনেক বেড়ে যায়, তখন হচ্ছে গিয়ে মার্কেটে আমরা সাপ্লাই, মানে যত যাই হোক সাপ্লাই এই যে কন্ট্রোলও করা যায় না। তো নাম্বার অফ সাপ্লায়ার বাড়লে নরমালি মার্কেটে সাপ্লাই বাড়ে। নাম্বার অফ সাপ্লায়ার কমলে মার্কেটে সাপ্লাই কমে যাবে, যেই প্রাইসই হোক না কেন। তো এই কারণে দেখবেন যে বাংলাদেশে সাপ্লাই অলওয়েজ বেশি থাকে। যদি আপনি সাপোজ মালদ্বীপসের সাথে কম্পেয়ার করেন, বা সাপোজ আপনি নেপালের সাথে কম্পেয়ার করেন, ভুটানের সাথে কম্পেয়ার, ওদের থেকে আমাদের পপুলেশন বেশি, আমার নাম্বার অফ সাপ্লাই বেশি, আমার সাপ্লাইও বেশি নরমালি মার্কেটে। বাট ওইসব ওখানে সাপ্লাইটা কম। সো দ্যাটস ইট ফ্রম সাপ্লাই পার্ট। আমরা এরপরে ইকুইলিব্রিয়ামে যাব। তো তার আগে আমরা একটু দেখে নিই যে আমরা যে বইটা পড়ছিলাম আদৌ বইয়ের সাথে মিলাচ্ছে কিনা। অলরেডি আমি পার্কিনের বইটা ওপেন করেছি। ম্যানকিউর বইটা একটু দেখে নিই যে ম্যানকিউর বইয়ের কোথা থেকে পড়ছেন, যে এই যে দেখেন এই পয়েন্টগুলো নিয়ে। টপিকটা ম্যাম বুঝতে পারিনি, ইনপুট প্রাইসটা যদি আরেকবার বলতেন। আচ্ছা, ইনপুট প্রাইসটা বলতে আমি বুঝিয়েছি ওই যে র ম্যাটেরিয়ালস গুলো যেগুলো বলছিলাম, যে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল বা র ম্যাটেরিয়ালস ইনপুট, যে ইনপুট গুলো দিয়ে আমি প্রোডাক্ট তৈরি করে ওগুলোর যদি খরচ, মানে ওগুলোর যদি কস্টিং বাড়ে, মানে কস্ট অফ প্রোডাকশন যদি বাড়ে একটা প্রোডাক্ট তৈরি করতে, তখন অটোমেটিক্যালি আমার সাপ্লায়াররা সাপ্লাই কমায় দেয়। কারণ কি, একটা প্রোডাক্ট তৈরি করতে বেশি খরচ হচ্ছে, তার মানে এই প্রোডাক্টের দামও বেশি হবে। তখন সাপ্লায়ারদের মনে হয় যে এত হাই প্রাইস আসলে আসলে সেল করা পসিবল না, তখন ওরা সাপ্লাই কমায় দেয়। আবার ইনপুট প্রাইস যখন কমে যায়, তখন প্রোডাক্টের মানে কস্টিং যখন কমে, তখন আমরা চাইলেই কম প্রাইসে প্রোডাক্টটা সাপ্লাই করতে পারি। তখন দেখা যায় যে সাপ্লায়াররা সাপ্লাই বাড়ায় দেয়। যেমন বাংলাদেশে রেডিমেড গার্মেন্টস প্রোডাক্টের অনেক সাপ্লাই। কারণটা হচ্ছে আমাদের এটা তৈরি করতেই খরচ কমায়, ইনপুট প্রাইসটা, লেবারের কস্ট কম, ম্যাটেরিয়ালস গুলো কস্ট কম, এই কারণে আমরা অনেক অল্প প্রাইসে এটা তৈরি করতে পারি। এই জন্য আমরা সাপ্লাই বেশি দিই, যেই প্রাইসই হোক না কেন। মানে কিন্তু এট দ্য সেম প্রাইস ইউএসএ পাচ্ছে না। কারণ কি, ইউএস এর জন্য কস্টিং অনেক বেশি, র ম্যাটেরিয়ালস বা আদার্স এর প্রাইস ওদের এত বেশি যে ওরা ওই দামে এটাকে আসলে সাপ্লাই দিতে পারছে না। এটাকে বলছিলাম হচ্ছে ইনপুট প্রাইস। ইনপুট প্রাইস এন্ড টেকনোলজি মোর এন্ড লেস কাছাকাছি পয়েন্ট গুলো। তো ম্যাম শর্টলি কি এভাবে বলা যায় যে কোন একটা প্রোডাক্ট তৈরির পিছনে তার মানে যে কস্টটা থাকে সেটাই হচ্ছে ইনপুট প্রাইস? এক্স্যাক্টলি ওটাই। তো একইভাবে আমি হচ্ছে কি একটু পার্কিনের বই এখন গেলাম, এই রেফারেন্সটা আপনাদের সাথে আমার শেয়ার করা আছে, আমি দেখেছি মাইক্রো ইকোনমিক্স বাই পার্কিন। আমি একটু বলে দিই, ম্যানকিউ পার্কিনে বইটার রাইট আপ অলমোস্ট সেম। আমি পার্কিনটা ফলো করি না, কারণ পার্কিনে লেখার স্টাইলটা আমার তেমন একটা পছন্দ না। কিন্তু যে চ্যাপ্টারের মানে কন্টিনিউটিটা একটু ডিফারেন্ট। যেমন ম্যানকিউর বই আমরা যে রেফারেন্সটা মেইনলি ফলো করছি, এটাতে হচ্ছে চ্যাপ্টার 4 এই ডিমান্ড সাপ্লাই, আর পার্কিনের বই এটা হচ্ছে চ্যাপ্টার 3। তো আমি চ্যাপ্টার 3 এই যে সাপ্লাই পোর্শনটা অলরেডি ওপেন করেছি, কারণ একটা ছবি এখন দেখাবো এটার জন্য। এটা এখান থেকে দেখলে 62 পেজে আছে চ্যাপ্টার 3, এবং এটা আমার রেকর্ডিংও চলে আসবে, তো ওখান থেকে আপনারা দেখে নেবেন। তো ওখানেও আমি কিন্তু যে পয়েন্ট গুলো বললাম, যে চেঞ্জ ইন সাপ্লাই বা শিফট ইন সাপ্লাই, যে রিজন গুলো একই দেখাচ্ছে। যেমন দেখেন, প্রাইস অফ দ্য ফ্যাক্টর অফ প্রোডাকশন, এটাই কিন্তু ইনপুট প্রাইসের কথা বলছে। তারপরে হচ্ছে কি, এটা এটা দরকার নাই, এই জন্য সেকেন্ড পয়েন্টটাতে আমি যাইনি। এক্সপেক্টেড ফিউচার প্রাইস, যেটাকে আমি এক্সপেকটেশন দিয়ে শর্টকাটে শেষ করে দিলাম। নাম্বার অফ সাপ্লায়ার ইন মার্কেট, সেটা বললাম। তারপরে হচ্ছে টেকনোলজি, এটাও বললাম। দেন স্টেট অফ দ্য নেচার বা ওয়েদার কন্ডিশন, সেটাও বললাম।
তো আপনার যদি মনে হয় যে আপনি পার্কিনের বই থেকেও ফলো আপ করবেন, ইউ ক্যান ডু দ্যাট। এই ফলো আপটা আপনি করে আসতে পারেন। লাস্ট যে একটা জিনিস আপনাদের দেখাবো, যেটা আমি শেষে দেখাই, সেটা হচ্ছে শিফট ইন সাপ্লাই, মানে চেঞ্জ ইন সাপ্লাই ভার্সেস চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই। অর্থাৎ আমরা যেটা দেখছিলাম এটা আসলে হচ্ছে গিয়ে চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই, দুই মানে সরি, মানে এখানে যেটা হচ্ছিল যে আমার পুরোপুরি সাপ্লাইটা চেঞ্জ হয়ে যাচ্ছিল, কিন্তু অ্যালং এ সাপ্লাই কার্ভ দেয়ার ইজ এ চেঞ্জ। আমরা সেটা একটু দেখবো। এটা হচ্ছে যেমন দেখেন, আমরা একটা সাপ্লাই কার্ভ দিয়েও দেখাচ্ছি, আমি ডিমান্ড কার্ভেরটাও আসবো। তো এখানে যখন S1 S নট থেকে এই যে S1 এ চলে যাচ্ছে, আমি বলেছিলাম যে এইভাবে লিখতে হবে লোয়ার ক্যাপস করে, আমি এটা একটু জুম করলাম, লোয়ার ক্যাপসে লিখতে হবে যে S1 S নট এখানে যেভাবে লিখেছে। তো এখানে যখন হচ্ছে আমরা S1 থেকে S নট থেকে S1 এ মুভ করছি, obviously there is an increase in supply, or S নট থেকে হচ্ছে কি S2 তে মুভ করছি, there is a decrease in supply। অর্থাৎ এখানে ওভারঅল সাপ্লাই কার্ভটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দিস ইজ কল চেঞ্জ ইন সাপ্লাই, মানে পুরোপুরি সাপ্লাইটাতে চেঞ্জ হচ্ছে, মানে ওভারঅল সাপ্লাইটাতে চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছি যে ধরেন 10 থেকে 20 30 এরকম হয়ে যাচ্ছে, পুরোপুরি সাপ্লাই কার্ভটাই মুভ হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। এটাকে আমরা বলে চেঞ্জ ইন সাপ্লাই। এবং এটার রিজন হিসেবে আমরা যে পয়েন্ট গুলো পড়ে আসলাম ওগুলো হয়, প্রাইস এখানে কোনো ফ্যাক্টর থাকে না। এটা বুঝেন, তার কারণটা বুঝছি। এবার আসি একটা সেম সাপ্লাই কার্ভে দেখি। যেমন এখানে যে সাপ্লাই কার্ভটা আমরা নিলাম এস নট, এখানে যেটা দেখাচ্ছে এস নট এর একটা আপার পয়েন্ট নিয়েছে পিঙ্ক কালার দিয়ে। দেখেন এখানে প্রাইস লেভেল অনেক হাই। তো সমস্যা হয়ে গেল, জুম করেছে তো, ওয়েট একটু। আচ্ছা, সো আমরা এখানে কি করলাম যে আমরা এখানে একটা আপার পয়েন্ট নিলাম, এই আপার পয়েন্টে আমরা দেখতে পেলাম যে প্রাইসটাও অনেক হাই আর কোয়ান্টিটি সাপ্লাইটাও বেশ হাই। আবার ঠিক একইভাবে এস নট সাপ্লাই কার্ভ থেকে আমি একটা লোয়ার পয়েন্ট নিলাম, যেখানে আমরা দেখলাম প্রাইসটাও বেশ লো, কোয়ান্টিটি সাপ্লাইটাও লো। সো অ্যালং এ সাপ্লাই কার্ভ, মানে একটা সাপ্লাই কার্ভেই দেখেন উপরের দিকে পয়েন্ট নিলে আমরা দেখতে পাচ্ছি এট দ্য হায়ার প্রাইস উই সাপ্লাই মোর and at the lower price we supply less. So এটাকে বলে হচ্ছে কি চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই, মানে একটা সাপ্লাই কার্ভের মধ্যে চেঞ্জ হচ্ছে। দিস ইজ কল্ড চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই। And for along a supply curve, when we move to the upper point, we will find out the supply increases, and when we move to the lower point, we will find out the supply decreases. একটা সাপ্লাই কার্ভে যখন আমি অ্যালং এ সাপ্লাই কার্ভে চেঞ্জেসটা দেখবো, দ্যাট মিন্স চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই, সেখানে আমি দেখবো যে উপরের দিকে গেলে সাপ্লাই কার্ভের আমার সাপ্লাইটা বাড়বে, নিচের দিকে গেলে লোয়ার প্রাইস পাবে এবং লোয়ার প্রাইসে সাপ্লাইটা কমে যাবে। এখন আসি এখানে এই সাপ্লাইটা যে কমছে বাড়ছে, এটার জন্য যে আমরা যে ফ্যাক্টর গুলো বললাম যে টেকনোলজি, এক্সপেক্টেড ফিউচার প্রাইস, ওয়েদার কন্ডিশন, এগুলো ফ্যাক্টর না, এখানে আসলে প্রাইসটা ফ্যাক্টর। তো দুইটার মধ্যে চেঞ্জ মানে ডিফারেন্সটা হচ্ছে এরকম, যেরকম একটা প্রশ্ন হয়, এই জন্য আমি আপনাদের দেখাচ্ছি যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই ভার্সেস চেঞ্জ ইন সাপ্লাই। চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই means there is a change in along a supply curve, and the main reason behind it to change in the price level over there. And when there is a change in supply, it means the overall supply curve will shift, either it's increase or decrease, whatever it is, but overall the supply curve will change. And the reason behind it is those reasons like the weather condition, the input prices, the technology, the expected future price, the number of buyers, seller in market, those are the reason. তো এটা গেল হচ্ছে গিয়ে সাপ্লাই কার্ভের ক্ষেত্রে। আমি কিন্তু এটা পার্কিনের বই থেকে পড়াচ্ছি, এটা ম্যানকিউর বইয়ে নাই। ইন দ্য সেম টাইম এই জিনিসটা ডিমান্ডের জন্যও আসে। জাস্ট আমি একটা পয়েন্ট হচ্ছে পার্কিনের বই থেকে এখানে টাচ করলাম। ঠিক একইভাবে ডিমান্ড কার্ভও আমরা এইভাবে বলতে পারি যে দেয়ার ইজ এ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড ভার্সেস চেঞ্জ ইন ডিমান্ড, এবং একই রিজন যে একটা ডিমান্ড কার্ভের যদি আমি একদম ওভারঅল শিফট করে যাই, দ্যাটস কল চেঞ্জ ইন ডিমান্ড। আর একটা ডিমান্ড কার্ভে যদি অ্যালং এ ডিমান্ড কার্ভে আমি চেঞ্জেস করি, অর্থাৎ আপার পয়েন্টে যাচ্ছি বা লোয়ার পয়েন্টে যাচ্ছি, এরকম হলে সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড। এবং সেম থিং যখন আমরা হচ্ছে মুভ করবে লাইক লেফট ওয়ার্ড বা রাইট ওয়ার্ডে মুভ করে যাবে, অর্থাৎ ইনক্রিজ বা ডিক্রিজ, যেমন আমরা জানি যে রাইট ওয়ার্ডে যখন মুভ করে ইট মিনস দেয়ার ইজ এ ইনক্রিজ ইন ডিমান্ড। এইটা যখন হবে তখন ওই যে রিজন গুলো কাজ করবে, যে লাইক রিজন গুলো কি ছিল, এক্সপেক্টেড ফিউচার প্রাইস,
and then price of the related product, which is substitute, complements, then হচ্ছে income, এগুলোর কারণে অর্থাৎ প্রাইস লেভেল না, ওই আদার্স রিজনের কারণে দেয়ার উইল বি চেঞ্জ ইন ডিমান্ড, পুরোপুরি ডিমান্ডটা চেঞ্জ হয়ে যাবে। বাট when I will talk about the change in quantity demand, অর্থাৎ পুরোপুরি কোয়ান্টিটিতে চেঞ্জ আসবে, তখন আমি দেখবো যে along a supply curve, এটার উপরের দিকে পয়েন্টে গেলে একই রকম, উপরের দিকে পয়েন্টে গেলে একটা হায়ার প্রাইস উই উইল ডিমান্ড লেস, বাট একটা লোয়ার দিকে পয়েন্টে নিলে আমরা দেখবো যে at the lower price we will demand more, এরকমই দেখবো। তো এই রিজন গুলো কিন্তু আবার যে চেঞ্জ ইন প্রাইসের জন্য হবে, অর্থাৎ এখানে কোনো ওই ফ্যাক্টর গুলো কাজ করবে না যে ইনকাম বা টেকনোলজি না, ইনকাম বা নাম্বার অফ বায়ার্স ইন মার্কেট, এই কাজ রিজন গুলো এখানে কাজ করবে না, এখানে হচ্ছে ওভারঅল আমার প্রাইসটা চেঞ্জেস এর কারণে হবে। তো এখান থেকে 1 মার্কসের একটা প্রশ্ন হয় বা 2 মার্কসের একটা প্রশ্ন অনেক সময় আমি করে থাকি, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড ভার্সেস চেঞ্জ ইন ডিমান্ড। সো ডিফারেন্সটা হচ্ছে এইটাই, বা সাপ্লাই থেকেও সেম প্রশ্ন হতে পারে। যখন ওভারঅল মুভ করে যাবে তখন আমরা চেঞ্জ বলবো, ওভারঅল চেঞ্জ অর্থাৎ চেঞ্জ ইন ডিমান্ড, আর যখন ওভারঅল মুভ না করে অ্যালং এ সাপ্লাই আর ডিমান্ড কার্ভ চেঞ্জ হচ্ছে, ডিমান্ড কার্ভের জন্য বলবো চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, সাপ্লাই এর জন্য বলবো চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাই, এবং অ্যালং এ কার্ভ চেঞ্জটা হয় ফর চেঞ্জ ইন প্রাইস লেভেল, এন্ড ওভারঅল শিফট করে অর্থাৎ ওভারঅল মুভ করে ফর দোজ ফ্যাক্টরস। ওকে, আমরা আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিকে যাব। এগেইন ইট উইল বি ফ্রম, আমি আর এটার জন্য আমার যে স্লাইডটা মেক করেছিলাম ওইটা দেখাবো না। দিস ইজ আওয়ার লাস্ট টপিক, আই জাস্ট নিড 10 মিনিটস টু কমপ্লিট দিস। এখন আমাদের মাথায় অনেক প্রশ্ন, অবশ্যই যদি একটু ভালোভাবে চিন্তা করে থেকে অনেকগুলো প্রশ্ন আসছে যে ডিমান্ড একরকম, সাপ্লাই আর একরকম, তাহলে এখানে আসলে আমরা করবোটা কি? এই ডিমান্ড আর একরকম, সাপ্লাই আর একরকম, এই আমাদের প্রশ্নের উত্তর থেকে আমরা একটা পয়েন্ট পাবো which is called equilibrium in বাংলা, বা equilibrium means সাম্যাবস্থা, সমান অবস্থা, আরো যদি সুন্দরভাবে বলি এই সাম্যাবস্থা কি, বা এখানে আমরা আসলে কাজটা করি কিভাবে। Just like the chemistry, in chemistry equilibrium means when the forward force and backward force of an equation is equal, that's called equilibrium point. And in economics, equilibrium means when the quantity demand of an economy is just equal the quantity supplied, ডিমান্ডটা টোটালি সাপ্লাই এর সমান হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কি ইকুইলিব্রিয়াম। তো ইকুইলিব্রিয়াম থিওরিটিক্যালি বোঝার আগে আমরা একটা ছবি এঁকে বোঝার চেষ্টা করি যে ইকুইলিব্রিয়ামটা কি। এই যে ছবিগুলো কেন আঁকতে বলছি, এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমি বলেছিলাম যে এই চ্যাপ্টারের প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা পয়েন্ট থেকে দেখবেন আমি ছবি টবি আঁকবো, ওখান থেকে আমরা অনেক কিছু আন্ডারস্ট্যান্ডিং আমাদের ক্লিয়ার হবে। তো আমি একই রকম এক্স এক্সিস নিলাম, এবং আরেকটা হচ্ছে গিয়ে ওয়াই এক্সিস নিলাম র্যান্ডম। নেওয়ার পরে হচ্ছে আমি এখন ডিফারেন্ট কালার দিয়ে আঁকবো যাতে আমরা বুঝতে পারি। আমি ব্লু কালারে হচ্ছে গিয়ে আমাদের সেই ডিমান্ড কার্ভটাকে আঁকলাম। আমরা কি জানি ডিমান্ড কার্ভ ইজ এ ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ, আর আমি একটু লাইট ব্লু কালার নিয়ে আমি আমাদের সাপ্লাই কার্ভটাকে আঁকলাম। আমরা এখন জানি সাপ্লাই কার্ভ ইজ আপওয়ার্ড স্লোপিং কার্ভ। এক্স এক্সিস ওয়াই এক্সিস এর ইয়াগুলো দিলাম। এক্স এক্স আমরা ওয়াই এক্সিস এর সবসময় প্রাইসটাকে দেখাচ্ছি, এক্স এক্সিস আমরা দেখাচ্ছি কোয়ান্টিটি, সেটাও লিখলাম, কোয়ান্টিটি লিখলাম। অরিজিন স্টার্ট ফ্রম দ্য 0 পয়েন্ট সেটা লিখলাম। এখন আমাদের যে ডিমান্ড সাপ্লাইটা, এই ফিগারটার নাম হবে হচ্ছে কি ইকুইলিব্রিয়াম। আচ্ছা, তো এখানে আমরা দেখলাম যে টোটালি অপোজিট ডাইরেকশন অফ ডিমান্ড এন্ড সাপ্লাই কার্ভ অপোজিট মানে এদেরকে অপোজিট ডাইরেকশন বলছে, বিকজ দ্য সাপ্লাই কার্ভ ইজ আপওয়ার্ড স্লোপিং কার্ভ, এন্ড it's very interesting, that is it has positive relationship with প্রাইস বাড়ছে সাপ্লাই বাড়ছে, প্রাইস কমাচ্ছে সাপ্লাই কমাচ্ছে, কি মজার বিষয়। But the demand curve, it has negative relationship, that is at the higher price we really demand very less amount of product, but at the lower price we demand a high amount of product. So they are going to opposite direction, but at the point like here, আমি যেখানে আমার এখন স্পটলাইটটাকে পয়েন্ট আউট করছে, সাপোজ দিস পয়েন্ট ইজ লাইক E point. At the E point we can find out that is the demand curve passes the supply curve, and from the E point we find out there is a quantity like
from E point আমি যে passing point থেকে quantity and supply টা quantity and price টা বের করছি, so from that E point we find out quantity and a price level. From the passing point again we find out the price level. Suppose the price was 50 taka and the quantity supply or quantity demand there is like 100 units of the product. So at 50 taka from this passing point আমরা কি দেখছি যে 50 টাকায় দেখেন তো আমার সাপ্লাই কতটুকু 100 units. Same thing 50 টাকায় আমার quantity demand কতটুকু 100 units, which means this passing point, that means this E point, or which is called equilibrium, the quantity demand is just equal the quantity supply. This is called equilibrium. মানে এই পয়েন্টে আমরা ডিমান্ড আর সাপ্লাইটাকে ইকুয়াল পাবো। যাই হোক না কেন এই একটাই পয়েন্ট পাবো মার্কেটে, যে পয়েন্টে আমরা দেখবো যে এই নেগেটিভ স্লোপ ডিমান্ড কার্ভ and পজিটিভ স্লোপ সাপ্লাই কার্ভ, they passes each other and the quantity demand will equal the quantity supply. This point is called equilibrium. And more interestingly, the price level we will find out from the equilibrium position, it's called the market price, and the quantity we will find out from this equilibrium, that's called the market, that's called the equilibrium quantity or market quantity, মানে যেটাতে আসলে মার্কেটে অপারেশন। একটু আগে একজন প্রশ্ন করছিলেন আমাকে যে ম্যাডাম যখন সাপ্লাই প্রাইস বাড়ছে সাপ্লায়াররা সাপ্লাই বাড়াচ্ছে কিন্তু আমরা তো কনজিউমাররা কম কিনি, তাহলে আসলে মার্কেটে চলে কিভাবে, আমি তো প্রোডাক্ট কম দেখছি না। এই রিজনটাই হচ্ছে মানে এটার অ্যান্সারটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম। অ্যাকচুয়ালি আমরা অপারেট করি হচ্ছে কি ইকুইলিব্রিয়াম পয়েন্টে, অর্থাৎ এইভাবে যখন প্রাইস বাড়ছে definitely we will demand less and at the higher price we will supply more. So এইভাবে দুইটা একদম ইন্ডিপেন্ডেন্ট ডিমান্ড এন্ড সাপ্লাই কার্ভকে আমরা যখন ছেড়ে দিলে যেটা হবে যে ওরা একটা পয়েন্টে যে একজন আরেকজনকে পাস করে, একটা পয়েন্টে যে ওরা একজন আরেকজনের সমান হয়ে যায়, সেই পয়েন্টটাকে আমরা ইকুইলিব্রিয়াম বলে থাকছি। বুঝাতে পারছি? এখন আসি আপনার আরো প্রশ্ন এখন মাথায় আসছে, ম্যাডাম কেনই আমি ইকুইলিব্রিয়ামে অপারেশন করব, আমার করব না আমি ইকুইলিব্রিয়াম পয়েন্টে কাজ, হইতেই তো পারে, হইলো না, সেই জায়গাটা কিভাবে হবে, এইটার রিজন অ্যান্সার আমি দিচ্ছি। তার আগে একটু যাই, এই যে দেখেন বইয়ে ম্যানকিউর বই এটাই মজা যে সুন্দর করে রাইট সাইডে আমার কিন্তু ডেফিনেশন গুলো দেওয়া আছে ইকুইলিব্রিয়াম কি। যেমন দেখেন ইকুইলিব্রিয়ামের ডেফিনেশনটা কি বলছে, যে ইকুইলিব্রিয়াম ইজ এ সিচুয়েশন in which at the market price has reached the level at which quantity supplied is equal the quantity demand. And equilibrium price, which is also called the market price, equilibrium price means when the quantity demand is equal quantity supply, the price we are getting from there, that's called equilibrium price, and the quantity we will get from that equilibrium point, that's called equilibrium quantity. এখন লাস্টের এই জায়গাটা দিয়ে আপনার সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দিতে পারবো কেন আমরা ইকুইলিব্রিয়ামে আসলে অপারেশন করি। একটু মনোযোগ দিয়ে শুনি, এটার ছবি আঁকতে হবে না। তো এখানে একটু দেখি, আপনাদের কথাই মানলাম, যাক আপনাদের কথা মানলাম যে আমার পড়ানোতে ভুল আছে বা কোন একটা লুপ হোল আছে যে কারণে আমাদের এখনো ক্লিয়ার হচ্ছে না, বা আমাদের মনে হচ্ছে যে আসলে এইভাবে সম্ভব না, ম্যাডাম হিবিজিবি বুঝাই যাচ্ছে। তো হিবিজিবি বুঝাই নাই, ঠিকই বুঝিয়েছে, এটা আমরা এখন দেখবো। তো ধরে নিচ্ছি for this market they are talking about ice cream cone market, so আমি ধরে নিলাম যে in this ice cream cone market we find out $2 is the equilibrium price and 7 is the equilibrium quantity, that means 7 units আমার supply will be equal demand. এখন আমি ধরলাম for some reason the price increases to $2.5, তো $2.5 এ কি হলো, this $2.5 একটু দেখি passes this demand and supply curve at different point আমরা দেখতে পাচ্ছি। তো সেই দুইটা একটু ডিফারেন্ট কালারে আঁকি, কালো কালো দিলে আচ্ছা। তো সেই পাসিং পয়েন্ট থেকে আমরা দেখলাম যে আচ্ছা এখানে কোথায় পাস করেছে, প্রথমে পাস করলো হচ্ছে ডিমান্ড কার্ভটা, তো সেখান থেকে আমি কোয়ান্টিটি এই ডিমান্ডটা বের, টপিকের নাম কি দিতে পারি ম্যাম? এখানে তো দুইটার ক্ষেত্রে মানে হচ্ছে যে ডিফারেন্সটা বোঝানো হচ্ছে। এটা হচ্ছে এক্সেস সাপ্লাই, এখন বোঝাচ্ছি এক্সেস সাপ্লাই when the market is not in equilibrium, এটা হচ্ছে পয়েন্টটা ছিল। এবং আমরা এখন আছি হচ্ছে মোর স্পেসিফিকলি এক্সেস সাপ্লাই বা সারপ্লাস পজিশন, মানে মার্কেটে অনেক বেশি সাপ্লাই থাকবে তখন আমরা কিভাবে ইকুইলিব্রিয়াম রিচ করছে ওটা যাচ্ছে। তো প্রাইসটা বেড়ে গেছে, তো হায়ার প্রাইস আমি কি করব, সাপ্লাই বাড়াই দিব। তো সেটাই হলো, দেখেন এট দ্য হায়ার প্রাইস আমরা সাপ্লাইটা কি করছি
সাপ্লাই কার্ভের পাসিং পয়েন্ট থেকে পেলাম হচ্ছে 10 ইউনিটস অফ কোয়ান্টিটি সাপ্লাই, বাট এট দ্য হায়ার প্রাইস অ্যাজ এ কনজিউমার আমরা কি করব, আমরা কম কনজিউম করব। সো ফ্রম দ্য পাসিং পয়েন্ট উই ফাইন্ড আউট দ্যাট ইজ উই ডিমান্ড অনলি 4 ইউনিটস অফ দ্য আইসক্রিম কোন হিয়ার। তো এখন চিন্তা করেন, অন্য সবকিছু বাদ দেন, এখানে আইসক্রিমের কথাই চিন্তা করেন। মার্কেটে 10টা আইসক্রিম আছে সেল করার জন্য, ধরেন দোকানে সাজানো। এখন যে প্রাইস অফার করছে $2.5, তাতে আমি 4টা আইসক্রিম কিনছি, বাকি 6টা আইসক্রিম কি হবে, নষ্ট হয়ে যাবে না? মানে আইসক্রিম তো আর স্টোর করা যায় না। যাই হোক ডেট ক্রস করবে তাই বলা হুম যায়। হুম হুম, আইসক্রিমটা নষ্ট হয়ে যাবে, মেইন কথা এটাই। তাহলে কি মার্কেটে মানে অতিরিক্ত প্রোডাক্ট চলে আসলো যেটা সেল হচ্ছে না। এখন একজন সাপ্লায়ার হিসেবে আপনি চিন্তা করেন বা প্রোডিউসার হিসেবে, তখন আপনার কাছে কি মনে হবে যে এমন একটা প্রাইস সেট করা উচিত যাতে আমার অতিরিক্ত প্রোডাক্ট এরকম পড়েও না থাকে এবং প্রোডাক্টটা সেল হয়ে যায়। আপনি এরকম চিন্তা করেন, তো আপনি চিন্তা করলেন যে ঠিক আছে, দাম যদি একটু কমে এবং সেই দামে আমি একটু সাপ্লাই কমাই দিই, তাহলেই হচ্ছে কি আমার প্রোডাক্ট নষ্ট হতো না। তো আর যখন আপনি দেখবেন যে there is excess supply or there is surplus position, that means the supply exceed the demand, the supplier they will think like okay fine, let's reduce some of the supply at lower price. So price টা একটু কমানোর চেষ্টা করবে, সাপ্লাইটাও একটু কমাই দিবে। তো সে 10 ইয়া থেকে মানে 10টা আইসক্রিম প্রোডাকশন থেকে 7টা আইসক্রিম প্রোডাকশনে চলে আসলো একটু, এবং প্রাইসও কমায় $2 চলে আসলো। এখানে কিন্তু কোনো বাইরে থেকে ইনসেনটিভ দেওয়া হচ্ছে না, নিজেরাই এটা চিন্তা করছে। সেম থিং ফর দ্য কনজিউমার। কনজিউমাররা যখন দেখলো যে প্রোডাক্টের প্রাইস কমে যাচ্ছে, আপনি যখন দেখলেন প্রোডাক্টের প্রাইস কমছে, আপনি কি করবেন? আপনি একটু ডিমান্ড বাড়াবেন না? সেটাই করলেন, এই যে আমি জন্য অ্যারো দিয়ে দেখাচ্ছি। $2.5 থেকে যখন $2 হয়ে গেল, আপনি কি করলেন? একটু দাম কমেছে, একটু আইসক্রিমের ডিমান্ড বাড়ায়। সো 4 ইউনিটস থেকে আপনি 7 ইউনিটস এ চলে গেলেন। এভাবে আপনি একটু একটু করে দাম কমছে, ডিমান্ড বাড়াচ্ছেন, আর সাপ্লায়াররা সে একটু একটু করে দাম কমছে, সাপ্লাই কমাচ্ছে। রিলেশনশিপ কিন্তু ঠিকই আছে, দেখেন দাম কমছে, সাপ্লাই কমাই দিচ্ছে। আর এখানে আপনি দাম কমছে, আপনি ডিমান্ড বাড়াচ্ছেন। তো এইভাবে করে দুইটা যে কোথায় পাস করলো, তারা রিচ করলো হচ্ছে গিয়ে ইকুইলিব্রিয়ামে। তো অটোমেটিক্যালি মার্কেট ইকুইলিব্রিয়ামে অপারেট করা শুরু করলো। এই যে এখন চালের দাম বেড়েছে, ডেফিনেটলি আমাদের ডিমান্ড কমেছে, কিছু না কিছু হলেও ডিমান্ড কমেছে। তো সেইভাবে ডিমান্ড কমছে, যখন ডিমান্ড কমে যাচ্ছে তখন কিন্তু সাপ্লায়াররা কি দেখবে, দেখবে যে মার্কেটে তো প্রোডাক্ট নষ্ট হয়ে যাচ্ছে, চাল আস্তে আস্তে পুরনো হয়ে যাচ্ছে, পুরনো চাল হলে সেগুলো নষ্ট হয়ে যায়, সেল হবে না, তখন ওরা বাধ্য হবে দাম কমাই দিতে। দাম কমে একটা সময় যে একটা ব্যালেন্সিং পয়েন্ট ইকুইলিব্রিয়ামে চলে আসবে। কিন্তু আমি বলেছিলাম এখানে বাইরে থেকে কোনো ইনসেনটিভ কাজ করে, গভর্নমেন্ট অপারেশন বা আদার্স কিছু কাজ করবে, তাহলে এইটা হয়। কিন্তু আমাদের দেশে এই ইনসেনটিভ গুলো খুব বেশি কাজ করে, দ্যাটস ওয়াই এই জিনিসটা হয় না। মানে এই ইনসেনটিভ গুলো অ্যাকচুয়ালি আপনি করাপশনের কথা আসতে পারেন, করাপশনটা এত বেশি যে এই কারণে আমরা এই সুন্দর একটা মার্কেট অপারেশনে যেতে পারি না। এখন উল্টো যায়, ধরেন কোনো কারণে প্রাইস লেভেল ফল করলো 2 থেকে $1.5, এটা আমরা এক্সেস ডিমান্ড দেখবো। তো আগের মতোই যখন প্রাইস কমে গেল, লোয়ার প্রাইস আপনি কি করবেন অ্যাজ এ কনজিউমার? বেশি কেনার কথা চিন্তা করব না? তো যখন $1.5 হলো, আমার ডিমান্ডটা বেড়ে হয়ে গেল হচ্ছে 7 ইউনিটস থেকে 10 ইউনিটস হয়ে গেল। কিন্তু কম প্রাইস অ্যাজ এ সাপ্লায়ার আপনি কি করবেন? কম সাপ্লাই দিবেন। সো সেটাই দেখতে পাচ্ছি, ফ্রম দ্য পাসিং পয়েন্ট অফ সাপ্লাই কার্ভ উই ফাইন্ড আউট at lower price lower price we supply less, that is only 4 units of the product. এখন আমার ডিমান্ড 7টা আইসক্রিমের জন্য, মার্কেটে আছে 4টা আইসক্রিম। আমি মার্কেটে যাচ্ছি, যে বলছে আইসক্রিম দাও, আইসক্রিম নাই, বিষয়টা এরকম হয়ে গেছে। তখন এইটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি এক্সেস ডিমান্ড অর শর্টেজ। এখন এই জায়গায় সাপ্লায়াররা কি চিন্তা করবে? সাপ্লায়াররা চিন্তা করবে, সেলার উনি চিন্তা করবে আইসক্রিমের তো ডিমান্ড আছে, মানুষের আইসক্রিম কিনতে চাচ্ছে, তাহলে যে প্রাইস, এই প্রাইসে তো আসলে আমি এত আইসক্রিম দিব না। উনি এটাই চিন্তা করবে, তাহলে আমি একটু প্রাইস বাড়াই, তাতে কি হবে? তাহলে আমার সাপ্লাই বাড়বে এবং আমি আইসক্রিমও দিব, কারণ ডিমান্ড তো আছে। একইভাবে আপনি কনজিউমার, আপনি দেখলেন যে প্রাইস লেভেল একটু একটু করে বাড়ছে, তাহলে আগে যে পরিমাণ অনেক ডিমান্ড করতেন সেটা করবেন। আপনি চিন্তা করেন আমি তাহলে একটু ডিমান্ড কমাই, হচ্ছে গিয়ে হাই প্রাইসে আইসক্রিম খাই। এইভাবে সাপ্লায়াররা একটু একটু করে প্রাইস বাড়াতে থাকবে এবং সাপ্লাই বাড়াবে, কনজিউমাররা একটু একটু করে ডিমান্ড কমাবে
এবং এখানে হায়ার প্রাইসে একটু একটু করে ডিমান্ড কমাবে। এইভাবে এই দুইজনই মুভ করে কোথায় পৌঁছাইলো? ইকুইলিব্রিয়ামে আবারও পৌঁছে গেল। এবং এগেইন এখানে কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে না, মার্কেট অটোমেটিক্যালি ইকুইলিব্রিয়ামে অপারেশন করা শুরু করে। সো দিস ইজ in this way in this way the market which is not in equilibrium, it moves to the equilibrium point. তো এই যে মার্কেট যখন ইকুইলিব্রিয়ামে থাকে না, সেখান থেকে আমরা কিভাবে ইকুইলিব্রিয়ামে রিচ করি, এটা এই একটা ইমেজের মাধ্যমে এটা খুব ইজিলি এক্সপ্লেন করা যায়। জি তাসনিম বলেন। ম্যাম আর কিছু মাথায় ঢুকতেছে না ম্যাম। না আর কিছু এরপরে আর আসলে কিছু পড়াবো না, এটি আমার লাস্ট পয়েন্ট ছিল। তো এইভাবে রিচ করে, এর বাইরে আমরা আর আসলে যাব না। তো এটাই ছিল বিষয়। আমরা দেখেন ডিমান্ড বুঝলাম, সাপ্লাইও বুঝলাম। ডিমান্ড মানে আমার উইলিংনেস এবং অ্যাবিলিটি বোথ থাকবে, একটা কেনার মতো টাকাও থাকতে হবে, আবার ইচ্ছেও থাকতে হবে, সেটা ডিমান্ড ছিল। সাপ্লাই ছিল অ্যাজ এ সাপ্লায়ার আমার তৈরি করার ইচ্ছা থাকবে এবং তৈরি করার ক্ষমতা থাকবে এবং আমার ওটা সেল করার ইচ্ছা থাকবে, তখন সেটা সাপ্লাই। এবং দেখতে পেলাম দুইটার মধ্যে অপোজিট ডাইরেকশন, বাট তারা অপারেশন করে কোথায়? ইকুইলিব্রিয়ামে, যেখানে ডিমান্ড এবং সাপ্লাইটা সমান হয়। এবং কেন ইকুইলিব্রিয়ামে করে সেটার রিজনটা আমরা এই ছবিটা থেকে দেখলাম, যেখানে দেখলাম যে মার্কেটে যদি এক্সেস সাপ্লাইও চলে আসে, অর্থাৎ অনেক বেশি সাপ্লাই চলে আসে, তাও আমরা ইকুইলিব্রিয়ামে রিচ করি, যেহেতু অনেক বেশি সাপ্লাই প্রোডাক্ট নষ্ট হচ্ছে। আর এক্সেস ডিমান্ড, যেখানে অনেক ডিমান্ড আমরা কিনতে চাচ্ছি কিন্তু প্রোডাক্ট নেই, তখন আবার আমরা ইকুইলিব্রিয়ামে রিচ করে হচ্ছে গিয়ে market operation. So that's it from today's class. If you have any question, you can ask me. Question গুলো নিয়ে তারপর আমি অ্যাটেন্ডেন্সটা কল করব। আচ্ছা, কারোর অনেক কোশ্চেন ছিল আজকে ক্লাসের শুরুতে, এখন যেহেতু নাই তাহলে আমি রেকর্ডিংটা পজ করি, পরে অ্যাটেন্ডেন্সটা নিব।